সকালে রোদের এত তেজ, গা জ্বলে যাচ্ছে একেবারে। ধুর, আরো আগে আসার দরকার ছিল। বাজার নেই ঘরে, সেটা কি আগে বলতে পারলো না? দুইটা মেয়ে মানুষ রান্নাঘরে পড়ে থাকে, অথচ আগে আর মনে হয় না কি দরকার। ফুরিয়ে এলে যত সব তারা। ঝুঁটি বাঁধা চুল খোপা করে নিয়েছে মলি। তীব্র রোদের মাঝে এই জনবহুল বাজারে এসে ঘেমে গোসল হয়ে যাচ্ছে। মা আর ভাবির উপর বিরক্ত হয়ে তাদের ফুসতে ফুসতে সবজি কিনছে ঘুরে ঘুরে। শেষ সময় এসেছে বাজারে, তবুও লোকের ভিড় কম নয়। দোকানির সাথে কথা বলছিল, হঠাৎ তার ঘাড়ে আঁচড় পড়ল। হাতের স্পর্শ পেয়েছে বিধায় বুঝতে পারছি কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে ইচ্ছে করে। পেছন ঘুরে তাকালো, কিন্তু কাউকে সন্দেহ করতে পারছে না। লোকজন কয়েকজনই আছে তার পেছনের দিকে, সবাই নিজেদের কাজে ব্যস্ত। বজ্জাত লোকজন, মেয়ে মানুষ দেখলেই লুচুগিরি শুরু করে দেয়। হ্যাঁ, এসবের জন্য ঘর থেকে বের হতে পারে না মেয়েরা। বকাঝকা করতে করতে ওনা দিয়ে ঘোমটা টেনে ঘাড়সহ মাথা ঢেকে নিল। পাক্কা দরদাম করে সবজি কিনে হেঁটে হেঁটে বাসার পথে রওনা হলো। সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ করলো মলি। মা, বাবা, বড় ভাই ও ভাবি নিয়ে তার পরিবার। বসবাস তাদের বস্তিতে। ভাইয়ের একটা 3 বছরের বয়সের ছেলেও আছে। বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। স্ট্রোক হয়ে গত 6 মাস যাবৎ বিছানায় পড়ে আছেন। সংসারের হাল ধরেছে ভাই মোহিত, সেও এইচএসসি পাশ করেছিল। বাবার পক্ষে সংসার চালানো দুষ্কর হয়ে যাচ্ছে বুঝতে পেরে পড়াশোনা ছেড়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে লেগেছিল। গত বছর তার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে, কিন্তু তার কিছুদিন পরেই আবার বাবা অসুস্থ হয়ে পড়ে। এখন সম্পূর্ণ সংসারের দায়িত্ব তার ঘাড়ে। সংসারের করুণ অবস্থা দেখে মলিকে ম্যাট্রিক পাস করার পর পড়াশোনা করতে নিষেধ করেছিল ভাই ও মা, কিন্তু মলির ইচ্ছে ছিল পড়ার। বস্তির বাচ্চাদের টিউশনি করে কিছু উপার্জন করতে পেরেছিল, সেটা দিয়ে নিজের ইচ্ছাতেই স্থানীয় কলেজে ভর্তি হয়েছে। অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার তার প্রবল ইচ্ছে আছে, তাই বাকিদের কথা উপেক্ষা করে নিজের ইচ্ছেতেই কলেজে ভর্তি হয়েছে। নিজের খরচ নিজেকেই চালাতে হবে, তাই টিউশনের পাশাপাশি অন্য একটা কাজ বেছে নিয়েছিল। এখনও লেগে আছে সেখানে। খুব ভালো নকশি কাঁথা বানাতে পারে সে। স্কুলে পড়ুয়া থাকতেই পাড়ার এক মহিলার কাছে শিখেছিল, নিজেদের জন্য বানিয়েছে কিছু। এরপর তার এক বান্ধবীর সাহায্যে সে সেগুলো বিক্রি করার সুবিধাজনক স্থান পায়। গুলিস্তানের মার্কেটে তার বান্ধবীর বাবার কাপড়ের দোকান আছে। তাদের দোকানে রেখে কাঁথা বিক্রি করার সুযোগ পেয়েছে, বিনিময়ে মুনাফার অর্ধেকটা দোকানদারকে দিতে হবে। তাতেই রাজি হয়েছে। সপ্তাহে বা 15 দিন পর পর 2-1টা তৈরি করে দোকানে দিয়ে আসে। টিউশনি আর কাঁথা বেচে তার নিজের খরচাটা উঠে আসতো। 2 বছর এভাবেই কেটেছে তার, আর তা দিয়ে নিজের পড়াশোনা চালিয়েছে। এইচএসসি শেষ হয়েছে, এখন আর তার নিজেরই কোনো ইচ্ছে নেই পড়াশোনার। বাবার ওষুধপত্র কিনতেই প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। এই নাও বাজার। আর কখনো ঝুড়ি ফাঁকা করে বাজার করার কথা বলেছো তো খবর আছে তোমাদের। রান্নাঘরে এসে বাজারের ব্যাগটা থেতলে ফেলল। কথাটা বলি হনহন করে বেরিয়ে নিজের ঘরে চলে এলো মলি। বাজে ব্যাগ ওঠাতে ওঠাতে মলির ভাবি নীলিমা বলল, দিমাগ কত! আনছে তো আনছে, আবার আছাড় দিয়া ফেলছে। যাক, কিছু কইও না। আনো দেখি কি আনছে। মলি বাথরুমে এসে গোসল করে নিল। রান্নাঘরে এসে চুপচাপ হাঁড়ি পাতিল খুলে দেখল গরম ভাত আছে, আর তরকারি কিছুই রান্না করা নেই। নীলিমা বলল, বাটিতে অর্ধেক ডিম ভাজি আছে, দেখো তোমার ভাই অর্ধেক খেয়ে রেখে গেছে, আপাতত ওটা দিয়েই খাও। হৃদয় খেয়েছে? না, রান্না শেষ করেই পরে খাওয়াবো। হৃদয়, কি ফুফি? ক্ষুধা লাগেনি বাবাটার? না। এসো আমার সাথে। মলি প্লেটে ভাত নিয়ে নিজের ঘরে গেল, হৃদয়কে সাথে নিয়ে। হৃদয়কে খাইয়ে বাকিটুকু সে খেয়ে নিল। নীলিমা আর তার মা সবজি কেটে কুটে রান্না করছে। মলি প্লেট রাখতে এসে বলল, বাবাকে সময় মতো খাইয়ে ঔষধ দিও ভাবি। আচ্ছা, এখনই বেরোবে? হ্যাঁ, ফিরতে দেরি হবে একটু। সময় পেলে মাকে নিয়ে কাঁথার মুড়ি ভেঙে দিও, না পারলে আমি ফিরে করব।
মলি তৈরি হয়ে বানানো কাঁথা দুইটা সাথে নিল। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এ সপ্তাহে ভাবি আর মায়ের সাহায্যে দুইটা কাঁথা তৈরি করতে পেরেছে। কে জানে গ্রাহক পাবে কিনা। ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে মলি। বাসা থেকে দোকানের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের পথ। আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়ে আবার কাপড় আর সুতা কিনতে যেতে হবে। আবার বিকেলে বাচ্চাদের পড়াতে হবে। কত কাজ আজ। এই যে শুনো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকলো। মলি ঘুরে তাকিয়ে দেখল গাড়ি থেকে একজন মহিলা মাথা বের করে ডাকছে তাকে। এইমাত্রই গাড়িটা তার সামনে দিয়ে গেছে। মহিলা আশেপাশে তাকিয়ে বলল, আমাকে? হ্যাঁ, তোমাকেই। মলি কাছে যেতেই মহিলাটি বলল, এগুলো কি তোমার হাতে? নকশি কাঁথা হ্যাঁ। কিনে এনেছো নাকি বিক্রি করবে? জি, বিক্রি করব। দোকানে নিয়ে যাচ্ছি। তুমি নিজে বানিয়ে বিক্রি করো? জি। দেখি একটু। মহিলাটি গাড়িতে থেকেই দরজা খুলে দিল। মলি কাঁথা দুইটা এগিয়ে দিল মহিলাটির হাতে। মহিলাটি নেড়েচেড়ে দেখল পাশে ড্রাইভিং সিটে একজন পুরুষ বসে আছে। তাকে বলল, দেখো, সুন্দর না? হ্যাঁ, কিন্তু এখন হসপিটালে যাওয়ার বদলে তুমি কি কাঁথা কিনবে? কেনার তো ইচ্ছে আছে, এজন্যই তো তোকে গাড়ি থামাতে বললাম। ফেরত দাও, পরে কিনে নিও। বাসায় ডেলিভারি দাও? না। আমি তো এখন হসপিটাল যাচ্ছি, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নিতে পারছি না। তুমি কি বাসায় গিয়ে দেখিয়ে আসতে পারবে? বাসা বেশি দূরে না আমার। যদি যাও তাহলে আমি 2-3টা নিব। এই বাজারে এমনিতে গ্রাহক তেমন পাওয়া যায় না। বড় মার্কেটে যেতে পারলে তার ভালো ইনকাম হতো। ইনি 2-3টা নিতে চাই, তাহলে এত বড় অর্ডার তো মিস করা যায় না। তাই মলি বলল। ঠিক আছে, বাসার ঠিকানা দিন। মহিলাটি পার্স খুঁজে এক টুকরো কাগজ বের করে বাসার ঠিকানা আর ফোন নাম্বার লিখে দিল। এই নাও। কখন যাব? আজ বিকেলে যেতে পারবে? বিকেলে আমার সময় হবে না, কাল সকালে গেলে হবে? আচ্ছা, কাল 10টার দিকে যেও। আচ্ছা। গাড়ি চলে গেল। মলি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আঙ্কেলকে যে বলে রেখেছে আজ দোকানে নিয়ে যাবে, কিন্তু এগুলো দোকানে নিয়ে গেলে এই মহিলাকে কি দেখাবে মলি? তার চেয়ে ভালো আঙ্কেলকে বলে দিক আজ নিয়ে আসবে না, 3-4 দিন পরে যাবে। দোকানে না নিয়ে বেচতে পারলে মুনাফাও বেশি পাবে। আর এই টাকা তো আর আঙ্কেলকে দিতে হবে না। মুখে হাসি ফুটিয়ে মাঝপথ থেকে সে আবার বাড়ির দিকে রওনা হলো। এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে নীলিমা বলল, আবার ফিরে এলে কেন? ভুলে গেছো কিছু নিতে? না, আজ কাঁথা নিব না। কেন? এমনি, কাল নিয়ে যাব। একজন দেখতে চেয়েছে, তাদের বাসায় গিয়ে দেখতে হবে। মানুষ চিনে বাসায় যাও। ভদ্র মহিলা হসপিটাল যাচ্ছে, তাই ঠিকানা দিয়ে গেছে। আমি যাই, কাপড় আর সুতা কিনতে হবে। মলি কাঁথা দুইটা ঘরে রেখে আবার বেরিয়ে গেল। মার্কেটে গিয়ে আঙ্কেলকে জানিয়ে দিল এখন সমস্যা আছে, তাই 3-4 দিন পরে নিয়ে আসবে কাঁথা। আগে পাওনা টাকা নিয়ে কাপড় আর সুতা কিনে আবার বাসার পথে ফিরল। বাসায় ফিরে আবার কাঁথা বানাতে লেগে গেছে। আগেরটা ভাবি মুড়ি ভেঙে কমপ্লিট করে দিয়েছে। বিকেলে টিউশনিতে সময় কেটেছে। বাচ্চাদের পড়ানো শেষ হলে সন্ধ্যায় বাবির সাথে রান্না করলো। বাবার রাতের খাবারটা সেই খাইয়ে ওষুধ খাওয়ালো। রাতে আবার বসেছি কাঁথা সেলাই করতে। পরীক্ষা শেষ, পড়াশোনা নেই। এখন অবসর সময় কাঁথার পেছনেই ব্যয় করে। সম্পূর্ণ প্রস্তুতকৃত 3টা কাঁথা এখন আছে তার কাছে। এগুলোই নিয়ে যাবে কাল ওই মহিলাকে দেখাতে। সকাল 10টার দিকে 3টি কাঁথা সাথে নিয়ে মলি রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। গলি থেকে বের হওয়ার পথেই রাস্তায় থাকা কিছু কুকুর ভ্যাও ভ্যাও করে ডেকে উঠল। মলি ভয় পেয়ে এক দোকানের বারান্দায় উঠে গেল। দোকান বন্ধ, রাস্তা প্রায় ফাঁকা। একা একা সামনে এগোতেও ভয় পাচ্ছে। দূর থেকেই হাত নেড়ে তাড়ানোর চেষ্টা করছে। হে, যা যা। দুজন লোক হেঁটে যাওয়ার সময় দেখে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। মলি তাড়াতাড়ি লোকগুলো পিছু পিছু হেঁটে বের হলো গলি থেকে। এপাশ ওপাশ না তাকিয়ে নাক বরাবর হেঁটে যাচ্ছে। মাঝপথে হঠাৎ করে পা থেমে গেল। এপাশ ওপাশ না তাকিয়ে বরাবর হেঁটে যাচ্ছে। মাঝপথে হঠাৎ করে পা থেমে গেল। মলি পায়ের দিকে তাকিয়ে দেখল জুতো ছিঁড়ে গেছে। মরার জুতা এক্ষুনি ছিঁড়তে হলো? যাচ্ছি একটা ভালো কাজে, তার মধ্যেই একের পর এক বাধা। এই মাঝ রাস্তায় এখন কি করবে ভেবে পাচ্ছে না মলি। খালি পায়ে কি আর কারো বাড়িতে যাওয়া যায়?
এদিক সেদিক তাকিয়ে কাঁথার ব্যাগটা একপাশে রেখে মলি হাঁটু ভেঙে বসে পড়ল। ওনার গাঁথা ক্লিপ সেফটি পিনের সাহায্যে কোনো মতে সেরা জুতা আটকে নিল। সম্পূর্ণ ভার না ছেড়ে অল্প ভার দিয়ে পা আলগা আলগা করে হেঁটে যাচ্ছে। প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে এসেছে সে। লোকজনের কাছে জিজ্ঞেস করে বাড়িটা পেয়ে গেছে। দেওয়ালে টানানো বাড়ির নম্বর দেখলো, ঠিকানা মিলিয়ে নিশ্চিত হলো এটাই সেই বাড়ি। গেটের বাইরে থেকে ভেতরে উকি দিয়ে দেখছে দোতলা বাড়িটা। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, সুন্দরভাবে রং করা পুরো বাড়িতে। হঠাৎ গেটের এক পাশ থেকে কেউ ধমকে বলল, এই মেয়ে, এদিকে কি এমন কইরা কি দাওস? চুরি করা ধান্দা খুঁজছ? হঠাৎ ধমকে উঠাই মলি ভয় পেয়ে গেছে। লোকটা বাড়ির দারোয়ান দেখে বোঝা যাচ্ছে। এতক্ষণ কোথায় ছিল সে এসে তো কাউকে দেখছিল না। হঠাৎ করে চামচিকার মতো এসে ধমকে উঠেছে। মলি স্বাভাবিক কণ্ঠে বলল, এটা ফাহিমা আন্টির বাসা না? হ, কে? তিনি আমাকে আসতে বলেছেন। বাসায় আছেন তিনি? আইতে কইছে কে? প্রয়োজন আছে বলেই তো আসতে বলেছেন। বিশ্বাস না হলে এই যে দেখুন। মলি লিখে দেওয়া ঠিকানার কাগজটা দেখলে দারোয়ান ঢুকতে দিল। মলি আশেপাশে দেখতে দেখতে হেঁটে যাচ্ছে। বাড়িটা দেখতে ছোটখাটো একটা প্রাসাদ মনে হচ্ছে। পরিধি বেশি বড় না, তবে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা। সম্পূর্ণ বাড়ির অর্ধেকটা ভবন করা আর সামনের অর্ধেক জায়গা ফাঁকা। এত বড় জায়গা এভাবে ফেলে না রেখে দালান তুলে ভাড়া দিয়ে রাখলেও পারত, সেটা মলির ভাবনা। ফাঁকা জায়গায় করা বাগান দেখে মলি আশ্চর্য হয়ে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে। পুরো বাগান জুড়ে রং বেরঙের ফুল ফুটে আছে, যেন তার দিকেই মুগ্ধভাবে তাকিয়ে আছে। ফুল খুব ভালোবাসে মলি। তারও খুব শখ ছিল একটা বাগান করার, কিন্তু জায়গার অভাব। বাবার যেটুকু জমি আছে সেটাতে কোনো মতে ঘর এঁটেছে, সেখানে আবার বাগান করবে কোথায়? বাড়ির মেন দরজা খোলাই আছে। মলি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করবে নাকি কাউকে ডাকবে বুঝতে পারছে না। হঠাৎ দেখলো একজন মহিলা জিহান নাম ধরে ডেকে ডেকে বাচ্চার পিছু পিছু দৌড়ে যাচ্ছে। জিহান দাঁড়াও, জিহান মোবাইল দাও বলছি। মলিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মহিলাটি দাঁড়িয়ে গেল এবং তার দিকে এগিয়ে এলো। কে আপনি? এখানে এলেন কিভাবে? কাকে চাই? জি, ফাহিমা আন্টি আমাকে আসতে বলেছেন। কেন? নকশি কাঁথা দেখানোর জন্য। এমনই পেছন থেকে মেলি কণ্ঠ বলল, ও, এসে গেছো তুমি? জেরিন, আমিই বলেছি ওকে আসতে। এসো ভেতরে। মলি জুতা খুলে ভেতরে প্রবেশ করলো। ফাহিমা সোফায় বসে মলিকে বসতে বলল। মলি প্রথমে বসতে যায়নি, পরে আবার বলেই বসেছে। ধনী লোকের বাড়িতে এসে তার কেমন যেন অস্বস্তি লাগছে। ফাহিমা জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মলি আক্তার। বাহ, সুন্দর নাম। বাসা কি এইদিকেই? জি। আচ্ছা, দেখাও দেখি নকশি কাঁথা। জেরিন, এসো এদিকে, দেখো তোমার পছন্দ হয় কিনা। মলি নকশি কাঁথা দেখালো। ফাহিমা আর জেরিন নেড়েচেড়ে দেখছে, কিন্তু জেরিন মলির প্রতি কেমন যেন নাক সিটকাচ্ছে। এই মেয়ে, তুমি কি বস্তিতে থাকো? হ্যাঁ। এসব নিজে তৈরি করো? হ্যাঁ। মা এগুলো ফেরত দিয়ে দিন, আমি বসুন্ধরা থেকে এনে দেব। চুপ থাকো তুমি। বস্তিতে থাকে বলে কি হয়েছে? বসুন্ধরা থেকে এনে দিবে? বসুন্ধরার নকশি কাঁথা কোথা থেকে আসে? বসুন্ধরার মালিক বসে বসে বানায়? ওদের হাতে তৈরি জিনিসই তো বসুন্ধরার মতো কমপ্লেক্সে পাও। জেন আর কিছু বলল না, এখান থেকে উঠে চলে গেল। 4-5 বছরে পিচ্চিটা দৌড়ে এসে ফাহিমার কোলে বসে পড়ল। দাদু, উনি কে? উনি তোমার আন্টি হয়। হ্যালো আন্টি। হ্যালো, কেমন আছো? আই এম ফাইন। অ্যান্ড ইউ? আলহামদুলিল্লাহ। আন্টি, আপনি কি কাঁথা রাখতে চান? আচ্ছা, কোনটা রাখবেন? তুমি না হয় কাঁথাগুলো আজ রেখে যাও। আমার ছেলেরা বাসায় ফিরলে তাদের দেখাবো। তারা পছন্দ করে যেটা রাখবে সেটাই রেখে দিব। কাল এসে নিয়ে যেও। আমি না হয় তোমাকে এখন একটা নাম দিয়ে দিচ্ছি, রেখে যেতে অসুবিধা হবে। ঠিক আছে। ফাহিমা কাঁথার দাম জেনে টাকা আনতে চলে গেল। কোনো দরদাম করেনি। মলি যত বলেছে ততই দিতে রাজি হয়েছে। পিচ্ছি জিহান এখানে বসে কাঁথা নাড়ছে। ফাহিমা টাকা এনে দিলে মলি টাকা নিয়ে বলল, আন্টি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো। একটু আগে যে এলেন,
তিনি কি আপনার মেয়ে? আমার কোনো মেয়ে নেই, শুধু 2টা ছেলে আছে। আর তুমি যার কথা বলছো সে হচ্ছে আমার বড় ছেলের বউ, আর এই পিচ্চিটা হচ্ছে আমার বড় ছেলের সন্তান। ও আচ্ছা, তাহলে আমি আসি আন্টি। ওকে, কাল এসে নিয়ে যেও। আচ্ছা। মলি বেরিয়ে গেল। গেটের দিকে যেতে যেতে আবার বাগানটাকে দেখতে লাগলো। ইচ্ছে তো করছে ছো মেরে এক দৌড়ে সবগুলো ফুল ছুঁয়ে দিতে তার, কিন্তু সেই সৌভাগ্য যে তার নেই। হঠাৎ কোথাও আটকে গেল, সামনে আর হাঁটতে পারছে না। তাকিয়ে দেখলো তার সামনে বাধা দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। কেউ একজন মাথা বের করে পড়ল। এ মেয়ে, চোখ কোথায় থাকে? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো। জাহির, এসব পাগল টাগল বাড়িতে ঢুকে কিভাবে? ভাইজান, আমায় নাকি কইছিল আইতে। যত সব পাগল ছাগল। মলি গাড়ির এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ছেলেটা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে ঢুকেছে, অনেক হ্যান্ডসাম দেখতে। হঠাৎ জিহান নামে পিচ্ছিটা আব্বু বলে দৌড়ে বেরিয়েছে। লোকটা কোলে করে জিহানকে নিয়ে ভেতরে প্রবেশ করছে। মলি বুঝতে পেরেছে এটা তাহলে আন্টির বড় ছেলে। এক একটা কিউটের ডিব্বা, যেমন সুন্দর লোকটা তেমন সুন্দরী বউটা, তার চেয়েও বেশি সুন্দর পিচ্ছিটা। আন্টিও অনেক স্মার্ট, বোঝাই যায় না তিনি এত বড় ছেলের মা। মলি নানান ভাবনা ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছে। এই জুতাটা অনেক বিরক্ত করছে তাকে, আর সহ্য করতে না পেয়ে জুতা খুলে হাতে নিল। এবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো। বাসায় ফিরে দেখলো বাবার অবস্থা খারাপ। সকাল থেকে নাকি পেট ব্যথা করছে, এখন তো যন্ত্রণায় এক প্রকার চিৎকারই করছে। ভাবি, ওষুধ দাওনি তুমি? না, ওষুধ দিতেই তো এলাম। বাবা বলেছে পেট অনেক ব্যথা, ওষুধ খেতে যাচ্ছে না। বাবা অনেক খারাপ লাগছে। হ্যাঁ রে মা, ভেতরটা কেমন যেন লাগছে, খুব যন্ত্রণা, বাঁচবো না মনে হয়। কি বলো এসব? চুপ করো। ভাবি, তোমার মোবাইলটা দাও, ভাইকে বলে দেখি কি বলে। মলি তার ভাইকে কল করে বাবার অবস্থা বলল। মুহিত বলল সে জরুরি কাজে আটকে গেছে, এখন আসতে পারবে না সে। মলিকে বলল রিক্সা ডেকে তাদের বাবাকে ক্লিনিকে নিয়ে যেতে। মলি আর অপেক্ষা না করে রিক্সা নিয়ে বাবাকে ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার জানালো তিনি আলসারে আক্রান্ত। সারাদিন বাবাকে এখানেই রাখলো। কাঁথা বিক্রি করে আনা টাকা ক্লিনিকে খরচ করে ফেলো। দুপুরে মুহিত ছুটি নিয়ে এসেছে, বিকেলে বাবাকে নিয়ে বাসায় ফিরেছে। একের পর এক যন্ত্রণা এসে চোখের সামনে ভাসে, কোনো মুক্তি নেই। টানা পূরণের এই সংসারে সুখ জিনিসটা কমই আসে। কারোরই মন মেজাজ ভালো না, এভাবে জীবন চলে ভাবতেই মগজে হোঁচট খায়। পরদিন একই সময়ে ও বাড়িতে গেল মলি। আজও বাগানের দিকে তাকাতে ভুলেনি সে। বাগানের সতেজ ফুলগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। প্রতিদিন ফুলগুলো যেন তাকে অভ্যর্থনা জানায়। সে হেঁটে হেঁটে বাড়ির দরজার সামনে এলো। আজ বাড়িতে লোকজন বেশি। শুক্রবার হওয়ায় মনে হয় সবাই বাড়িতে আছে। মলি কাকে কি বলবে ইতস্তত বোধ করছে, আজ না এলেও পারত। ভেতর থেকে একজন বলে উঠল, কে তুমি? মালিনী নাকি? এই লোকটাকে গতকাল দেখার লোকটার মতো লাগছে অনেকটা, তাহলে হতে পারে এটা আন্টির ছোট ছেলে। আর কণ্ঠটা তো পরিচিত লাগছে। হসপিটালে যাওয়ার সময় আন্টির সাথে গাড়িতে হয়তো তিনিই ছিলেন। মলি আমতা আমতা করে বলল, না না না, আমি মলি, মলি আক্তার। তোমার নাম জানতে চাইনি, এখানে কেন এসেছো সেটা জানতে চেয়েছি। ও, আমি তো ভেবেছি আমাদের বাগান দেখাশোনার জন্য মালিনী ঠিক করা হয়েছে। ভালোই হতো মালিনী হলে, নামও নাকি মলি। মলি আর মালিনী শুনতে তো একই মনে হয়। ভেতরে এসে বসো। মা, তোমার কাঁথাওয়ালি এসেছে। মাকে ডেকে সে দোতলায় চলে গেল। মলি ভেতরে এসে দাঁড়িয়ে আছে এক পাশে, সোফায় বসে আছে কাল দেখা সেই লোকটির সাথে বয়স্ক একজন লোক, হয়তো ওনার বাবা। এ বাড়িতে দেখা সকলেই খুব স্মার্ট আর সৌন্দর্যের কথা না বললেই নয়। জিয়ান বয়স্ক লোকটার সাথে বসে খেলছিল। মলিকে দেখে দৌড়ে এলো। আন্টি, তুমি আজকেও কাঁথা নিয়ে এসেছো? না, আমি কাঁথা নিতে এসেছি। নিয়ে যাবে কেন? জিয়ানকে মলির সাথে কথা বলতে দেখে জেন এসে টেনে নিয়ে গেল। ফাহিমা এসেছে এখানে। মলিকে দেখে বলল, এসো মলি, বসো এখানে। মলিকে সোফায় বসতে বলে বড় ছেলে উঠে চলে গেল। মলি বয়স্ক লোকটিকে সালাম দিল, তিনিও হাসি মুখে সালামের জবাব দিল। ফাহিমা লোকটিকে বলল, কোনটা রাখবেন বলুন তাড়াতাড়ি, বাকিটা দিয়ে দিব। আর একটা কোথায়? আরেকটা ফরহাদ নিয়েছে। আমার তো ওটাই পছন্দ হয়েছে।
তোমাকে না আগেই বললাম। আমিও না আপনাকে আগেই বললাম, ওইটা আপনার ছোট ছেলে পছন্দ করেছে। ফারদিন কোনটা নিয়েছে? ফারদিন নেয়নি, তারও ফরহাদেরটাই পছন্দ। সবাই একটাই পছন্দ করেছে বিধায় নিয়ামত উল্লার নামের লোকটি হেসে বললেন, তাহলে আর কি, তোমার যেটা ইচ্ছা সেটাই রেখে দাও। ফাহিম একটা রেখে আরেকটা মলির কাছে দিয়ে দিল। যেটা রেখেছি সেটা টাকা দিয়ে বলল। ফরহাদের রাখা কথায় ন্যায় যেন আরও একটা বানিয়ে আনে। মলি অর্ডার নিয়ে নিল। তাদের কাছে বিদায় নিয়ে খুশি মনে বেরিয়ে গেল। বাইরে এসে বাগানটা দেখে কিছু একটা মনে করে আবার দরজার সামনে এসে দাঁড়াল মলি। এখান থেকেই বলল, আন্টি কিছু কথা ছিল, আসবেন একটু এদিকে? হ্যাঁ বলো। আন্টি, আপনাদের বাগানে কি দেখাশোনার জন্য লোক রাখবেন? হ্যাঁ, একজন প্রয়োজন ছিল, খুঁজছিলাম আর কি। কেন, তুমি করবে নাকি? জি আন্টি, আপনি বললে আমি করতে রাজি আছি। মলি যেন আকাশে চাঁদ পেয়ে গেছে। সে উৎফুল্ল হয়ে বলল, জি আন্টি, আপনি বললে আমি করতে রাজি আছি। তুমি এসে বসো, আমি ফরহাদকে ডেকে কথা বলছি। কাজের সময় বেতন সব ঠিক করে যাও। না আন্টি, আপনি কথা বলে রেখেন, কাল আমি এলে আমাকে জানিয়ে দিন। সে কি, সব কিছু জেনে রাজি হবে না তুমি? যেমন বেতন দেবেন আমি সেটাতেই কাজ করতে রাজি। আমাকে একটু মার্কেটে যেতে হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। মলি চলে গেল। তার তো খুব আনন্দ হচ্ছে। বাগানে কাজ করে সে সারাদিন কাটিয়ে দিতে পারবে। একবার বাগানটা ঘুরে যেতে ইচ্ছে করছে, কিন্তু এটা বেশি ব্যাহিয়াপনা হয়ে যায়। তাই ইচ্ছেটা সংযত রেখে বেরিয়ে গেল। বাসায় ফেরার পথে হাতে থাকা কাঁথাটা আঙ্কেলের দোকানে দিয়ে গেল। যেটা শুরু করেছিল সেটা রেখে অর্ডার নেওয়া ডিজাইন অনুযায়ী নতুন একটা বানানো শুরু করে দিল। সারাদিন কাঁথার পেছনে সময় ব্যয় করেছে। তাছাড়া বাবার দেখাশোনা, হৃদয়কে দেখে রাখা আর নিজের কাজকর্ম তো আছেই। রান্নাঘরে কমই যায়, সেদিকটা ভাবিয়ার মা সামলাই। যথাসময়ে সেও বাড়িতে গিয়েছে। ফাহিমা জানালো মলিকে সকালবেলা একবার ও বিকেলবেলা একবার বাগানে পানি দিতে হবে। মাঝে মাঝে বাগানে অতিরিক্ত ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে। মাটি আলগা করে পরিচর্যা করতে হবে। মাস শেষে বেতন পাবে 4,000 টাকা। সময়টা বিকেলে হয় মলি একটু টেনশনে পড়ে গেল। এতে তো বাচ্চাদের পড়াতে পারবে না। তারপর নিজেই সিদ্ধান্তে অটুট হলো বাচ্চাদের পড়ানো ছেড়ে দিবে। কেননা বাচ্চাদের পড়িয়ে মাস শেষে তার আয় হয় মাত্র 2,000 টাকার মতো। সংসারে যেহেতু অভাব, এর চেয়ে ভালো এখানে 4,000-এ লেগে থাকুক। মলি রাজি হয়ে গেল। আজ থেকে এখানে লেগে গেল কাজে। খুব ভালো লাগছে তার এখানে কাজ করতে। ফুলগুলো স্পর্শ করতে পেরে মন আরও বেশি প্রফুল্ল হয়ে গেছে। মনে হচ্ছে সে কোনো এক অজানা জগতে হারিয়ে গেছে। তার প্রকৃতি তাকে কুড়িয়ে পেয়েছে। বেলি ছড়িয়েছে মিষ্টি গন্ধ। সাদা, লাল আর হলুদ গোলাপ করেছে তাকে মুগ্ধ। রজনীগন্ধা ছড়িয়েছে মাতাল সুবাস, আর গাঁদা ফুল তীক্ষ্ণ। শিউলি জবা হেসে যেন দিয়ে যাচ্ছে তাকে শীতল বাতাস। সে যে ভেবে নিচ্ছে নিজেকে এ রাজ্যের রানী, কিন্তু হঠাৎ করেই মনে পড়ল সে তো এক মালিনী। ডালপালার আগাছাগুলো মনে হচ্ছে কেউ কেটে রেখেছে। সে নিচের ঘাসগুলো পরিষ্কার করে নিল। একটু ঘুরে ফিরে বাগানটা দেখে নিল। এবার ঠিক আছে সবটা। বাগানে পানি দিয়ে সে এখানেই হাত মুখ ধুয়ে নিল। তারপর ফাইমার কাছে বলে বাসায় ফিরে এলো। বিকেল আবার এসেছে বাগানে পানি দিতে। ফাহিমা বাগানের দিকে ঘুরতে এসেছে। সাথে জিহান, জেরিন, আরও একটা মেয়ে। জেরিনের মতোই চেহারা মেয়েটার, অনেক সুন্দরী। আন্টির সাথে কথাবার্তাও বলছি খুব সুন্দর করে। এটা কি ছোট ছেলের বউ নাকি? জানতে ইচ্ছে করছে খুব। বউ হলে মন্দ হয় না, মানাবে খুব। মলের পানি দেওয়া শেষ হলে সে হাত মুখ ধুয়ে নিল। ফাহিমার কাছ থেকে বিদায় নিতে যাবে, তখন জেরিন বলল, মালিনী এদিকে আয়। জি ভাবি। ভাবি বলবি না, ম্যাডাম বলবি। 2টা বেলি ফুল এনে দে, পাতাসহ ছিঁড়ে নিবি, সেলফি তুলবো। আগে বললে না এখন কাদা হয়ে গেছে, কিভাবে আনবে? কেন, কাদায় হেঁটেই তো আনতে পারবে। আগে বলবো কিভাবে? এসেই তো দেখলাম পানি দিয়ে ফেলেছে। মলি জুতা খুলে কাদা দিয়ে হেঁটেই চলে গেল ফুল আনার জন্য। পাশের মেয়েটা বলে দিল তার জন্য একটা গোলাপ আনতে। মলি ফুল এনে জেরিনের হাতে দিল। আবার বিদায় নেওয়ার সময় মলি ফাহিমার কাছে জিজ্ঞেস করেই ফেলল, আন্টি উনি কি ছোট সাহেবের বউ? না, ও জেরিনের ছোট বোন। মালিনী তুই ঠিক ধরেছিস, বউ হয়নি, তবে হতে আর বেশি দেরি নেই।
সবার মুখেই মুচকি হাসি। মলি পা ধুয়ে জুতা পরে নিল। ফাহিমা বলল, মলি, তোমার বাসা থেকে আসতে এখানে কত সময় লাগে? 20-25 মিনিটের মতো। তাহলে তো আসা যাওয়ার প্রায় 1 ঘন্টা। বাকি সময় বাসায় কি করো? নকশি কাঁথা বানাই শুধু, আর কিছুই না। তাহলে তো এখানেই সারাদিন কাটাতে পারো। মাঝখানে আর তোমার 1 ঘন্টা সময় নষ্ট হয় না? ওই যে কাঁথা বানাই। কাঁথা নিয়ে এসে পড়বে, এখানে বসে বানিয়ে ফেলবে। তুমি থাকলে একটু গল্পও করা যায়। মা, গল্প করার লোকের অভাব পড়ে গেল। আমি আছি, জেনিফা আছে। জেনিফা তো মাঝে মাঝে আসে। তোমাকে আর কতক্ষণ পাই? তাহলে জেনিফাকে একেবারে নিয়ে আসার ব্যবস্থা করুন। বলো ফরহাদকে। ফরহাদ তো রাজি আছে। আপনি আর বাবা বললেই সব ঠিক। আমি বললে ঠিক হয় নাকি? ফরহাদকেও তো আমার বলতে হয়নি। নিজেরই পছন্দ হয়েছে তোমাকে, ফরহাদও নিজেই পছন্দ করবে। মা, আপনার কি আমাকে পছন্দ নয়? কি বলছো তুমি? পছন্দ হবে না কেন? আমি তো সেটা চাচ্ছি। যে সংসার করবে সেই নিজের জীবনসঙ্গী ঠিক করবে। সন্তান ভালো থাকলেই বাবা মা ভালো থাকবে। মলি, তুমি যাও, সময় নষ্ট হচ্ছে শুধু শুধু। মলি চলে গেল। ওদিকে জেনিফা জিহানের সাথে সেলফি তুলে ব্যস্ত, আর এদিকে তারা শাশুড়ি বউ কথা বলছে। ফাইমার কথা অনুযায়ী পরের দিন মলি সেই কাজই করলো। কাঁথা এখানে নিয়ে আসে। বাগানে কাজ শেষ করে এখানেই বসে কাঁথার কাজ করছিল। ফাহিমা মলির খোঁজে বাইরে এসে দেখল মলি দোলনায় বসে কাঁথা বানাচ্ছে। তিনি পাশে এসে বসে বলল, এখানে বসে অসুবিধা হচ্ছে না? না, ঠিক আছে। ভেতরে চলো আমার সাথে। না আন্টি, এখানেই ঠিক আছে। সেখানে গেলে আপনাদেরও সমস্যা হবে আরো। কারো সমস্যা হবে না। চলো, বসে বসে গল্প করবো আর দুজনেই কাজ চালাবো। তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ। বাসায় কেউ নেই, একা একা ভালো লাগছে না। ম্যাডাম বাড়িতে নেই? না, কাল সন্ধ্যায় বাবার বাসায় গেছে। খালি বাড়িতে যেতে তো আরো বেশি অস্বস্তি লাগছে। তবুও ফাহিমার জোরাজুরিতে মলি বাড়িতে ঢুকতে রাজি হলো। ফাহিমা আগে চলে গেছে, মলি তার পিছু পিছু যাচ্ছে, ঢুকতে যাবে। এমন সময় বাড়ির ছোট ছেলে ফরহাদ সামনে। ফাহিমা ছেলেকে জিজ্ঞেস করলো, একটু পন্না চলে যাবে? এখন আবার কোথায় যাচ্ছিস? আসছি একটু বাইরে থেকে। ফাহিমা চলে গেল। মলি তার মুখোমুখি হলো। এপাশ দিয়ে ঢুকতে যাবে তো ফরহাদ ওপাশ দিয়ে বের হতে যাচ্ছে। মলি ওপাশে যেতে নিলে ফরহাদ আবার ওপাশে। এভাবে 2-3 বার এপাশ ওপাশই করলো। এবার মলি একপাশে দাঁড়িয়ে গেল। ফরহাদ মুখে বিরক্তির ছাপ এনে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। যত সব ফালতু লোকজনের সম্মুখীন হতে হয়। জামা কাপড়ের বিশ্রী অবস্থা, চলাফেরারও কোনো ঠিক নেই। মানুষকে মানুষ বলে মনে করে না। চেহারার বেশভূষে সুন্দর হলেই কি মনটা একেবারে কুৎসিত, অহংকারে ভরপুর। একদম একমাত্র আন্টি ছাড়া এই বাড়ির সব লোকের বদমেজাজ। নিজেরা ধনী বলে গরিবদের দেখতে পারে না। মলি, এদিকে এসো। মলি কিচেনে চলে গেল তার বস্কা বুচকি নিয়ে। ফাহিমা রান্নার আয়োজন করছে আর মলির সাথে গল্প করছে। মলি ও তার পরিবার সম্পর্কে জানছে। এত আয়োজন দেখে মলি বলল, আন্টি, এ সময় কিসের রান্না? তাও আবার কেউ বাড়িতে নেই, মেহমান আসবে? না, ছোট ছেলে চিটাগাং চলে যাবে, তাই একটু ভালো রান্না বান্না করে দিচ্ছি। আবার কবে না কবে আসে। চিটাগাং কেন? সেখানে তার বাবার ব্যবসা সামলায়। চিটাগাংয়ে আঙ্কেলের ব্যবসা? ঢাকাতেও আছে, 2 জায়গায় 2 কোম্পানির অংশীদার। ফাঁদ দিন এখানকারটা সামলায় আর হরতার চিটাগাংয়েরটা। ও, মলি তার কাজ চালাতে লাগলো আর ফাহিমা নিজের কাজ। মলি লক্ষ্য করছে ফাহিমা তাড়াহুড়ো করে কাজ করছে, এক হাতে সামলাতে পারছে না তেমন। তাই সে নিজের ইচ্ছেতেই কাঁথা রেখে ফাহিমাকে সাহায্য করতে এলো। মাছও সবজি কেটে ধুয়ে দিল। আর ওদিকে ফাহিমা রান্না শেষ করলো। বাসায় ফিরে ফরহাদ সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেছে। লাঞ্চ করার পরপরই বেরিয়ে গেছে সে। ছেলেকে বিদায় দিয়ে ফাহিমা আঁচলে চোখ মুছলেন। মলি লক্ষ্য করেছে বিষয়টি। ফাহিমা আবার কিচেনে ফিরে এলে মলি বলল, আন্টি, আপনার ছেলেকে কি বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছেন? যে ছোট সাহেবকে বিদায় দিয়ে কাঁদছিলেন, মনে হয়েছে বিয়ের কোণে বিদায় করছেন। পাজি মেয়ে, সন্তান দূরে চলে গেলে কষ্ট লাগে মায়ের কাছে। যেই দিন মা হবি সেই দিন বুঝবি। আন্টি, আপনি আমাকে তুই করেই বলবেন, ভালো লাগছে শুনে। আচ্ছা বলো, চল আমার সাথে খেয়ে নে। না, আমি বাড়িতে ফিরে খাবো। বাড়িতে ফিরবি সেই বিকেলে, এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবি? এখন খাবি চল।
আর এখন থেকে প্রতিদিনই দুপুরের খাবার এখানে খাবি। তা কি করে হয়? হয় না কেন? না কিছু না আন্টি, ছোট সাহেব কি বছরে একবার আসে? না, কাজের সুযোগ বুঝে যখন তার সাথে ইচ্ছে হয় চলে আসে। সপ্তাহ কাটে আবার মাসও কেটে যায়। ও, মলির ইচ্ছে না থাকলেও খেতে হলো এ বাড়িতে। নিজের কাছে এতটাই অস্বস্তি লাগছে, ধনীদের ভাত যেন তার গলা দিয়ে নামছে না, কিন্তু বাধ্য হয়ে অন্ন গিলছে। বিকেল পর্যন্ত এখানে কাটি, বাগানে পানি দিয়ে আবার বাসায় ফিরেছে। বাসে ফিরে আবার বাবার যত্নাদির সাথে হৃদয়ে দেখাশোনা, এভাবে কাটছে তার ব্যস্ত জীবন। মলির ইচ্ছে না থাকলেও খেতে হলো এ বাড়িতে। নিজের কাছে এতটাই অস্বস্তি লাগছে, ধনীদের ভাত যেন তার গলা দিয়ে নামছে না, কিন্তু বাধ্য হয়ে অন্ন গিলছে। বিকেল পর্যন্ত এখানে কাটিয়ে বাগানে পানি দিয়ে আবার বাসায় ফিরেছে। বাসায় ফিরে আবার বাবার যত্নাদি সাথে হৃদয় দেখাশোনা, এভাবেই কাটছে তার ব্যস্ত জীবন। প্রায় 2 সপ্তাহ কেটে গেছে সে এ বাড়িতে মালিনী হিসেবে নিযুক্ত আছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এ বাড়িতে থাকে, কাঁথা এখানেই সেলাই করে, ফাইমার কাজেও সাহায্য করে, কৌশলে জেরিনো তাকে দিয়ে কাজ করায়। মলি না করে না কারোর কাজেই। অর্ডারকৃত কাঁথা সেলাই হয়ে যাওয়ার পর আবার জিহানের জন্য ছোট সাইজের একটা অর্ডার করেছে ফাহিমা। এ বাড়িতে 4টা কাঁথা বিক্রি হয়ে গেছে মলির, বেশ কিছু টাকা আয় হয়েছে, আর তা দিয়ে বাবার ওষুধ করাচ্ছে। বাড়িতে বাজার নেই, ভাইয়ের ডিউটি খুব সকাল থেকে শুরু হয় বলে সাপ্তাহিক বাজার মলিকে করতে হয়। মাঝে মাঝে সময় পেলে ভাই মুহিতি করে আনে। আজ আবার বাজারে যাচ্ছে মলি। লুচুদের হাত থেকে বাঁচতে ওড়না মাথায় দিয়ে তারপরে বাজার করেছে। গরমকে আর প্রাধান্য দিল না। সেদিনের পর থেকে সবসময় চেষ্টা করে মাথায় ঘোমটা দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করার। তবে বাড়িতে থাকলে বা কাজের ক্ষেত্রে সুবিধা মতো বিভিন্নভাবে রাখে। বাড়িতে বাজার করে দিয়ে ও বাড়িতে কাজে এসেছে। আজ ফাহিমার সাথে দেখা না করে সরাসরি কাজে লেগে গেছে। কাজ প্রায় শেষের দিকে ফাহিমা বাইরে এসেছে। মলিকে বলল, কিরে, আজ আমার সাথে দেখাও করলি না যে? ভাবলাম কাজ সেরেই দেখা করতে যাব। আজ আমার একটু কাজ করে দিতে হবে। কাঁথা বানানোর পারিশ্রমিক না হয় আমিই দিব, পারবি করতে? পারিশ্রমিক লাগবে না। কি কাজ বলুন আন্টি? চল আমার সাথে। মলি হাত মুখ ধুয়ে ফাহিমার সাথে বাড়িতে প্রবেশ করলো। ফাহিমা তাকে দোতলায় ফরহাদের রুমে নিয়ে এলো। এই রুমটা একটু ছেলে মুছে দে। ফরহাদ কাল সন্ধ্যায় বলেছিল আজ আসবে। ময়লা হয়ে গেছে রুমটা। ঘাড় ব্যথার জন্য আমি এসব পারি না। ডাক্তার নিষেধ করেছে, তবুও নিজেরটা করি। আচ্ছা আন্টি, আমি করে দিচ্ছি। মলি ওনাটা ভালোভাবে বেঁধে কাজে লেগে গেল। রুম ঝাড়ু দিয়ে মুছে দিল। ফাহিমার রুম সহ ড্রয়িং রুম পরিষ্কার করে দিল। নিয়ামত উল্লাহ মাত্র স্কুল থেকে জিহানকে নিয়ে বাসায় ফিরেছে। সেই শুরু হয়ে গেছে জিহানের খেলাধুলা, দুষ্টামি। কাজ শেষ হলে ফাহিমার কাছে কিচেনে এসে বলল কাজ শেষ। জিহান জেরিনের ফোন এনে দিল। জেনিফা কল করেছে, তাই জেরিন কাজ ছেড়ে উঠে মলিকে বলল তরকারি কেটে দিতে। সে চলে গেল আর মলি কথা মতো তরকারি কাটতে বসে পড়ল। জেনি কাণ্ড দেখে ফাহিমা বিরক্তিকর নিঃশ্বাস ছাড়ল। একটু পর ফরহাদ বাসায় হাজির। প্রথমে কিচেনে এসে মায়ের সাথে দেখা করলো, তারপর রুমে গেল, আবার রুম থেকে নিচে কিচেনে এসে পড়ল। মা, আচ্ছা তুমি আবার ঘর মুছে দিয়েছো? না, মলি মুছে দিয়েছে। আরে ফরহাদ, এসে গেছো? ভাবি, তোমার চোখে সমস্যা নাকি? ডাক্তার দেখাও। চোখে সমস্যা না, দেখতে পাচ্ছি তোমাকে। মালিনী, আমার রুমটা মুছে দিস তো আজ। কেন ভাবি? মালিনীকে কি বেতন দিয়ে রাখা হয়েছে তোমার কাজ করার জন্য? কেন? মালিনীকে বেতন তো দেয়াই হয়, টুকটাক কাজ করবে না? মালিনীকে তোমার কাজ করার জন্য বেতন দেয়া হয় না, বাগান দেখাশোনা করার জন্য বেতন দেয়া হয়। মায়ের কাজ তো টুকটাক করে দেয়, তাহলে আমারটা দিতে সমস্যা কি? অনেক সমস্যা। মা তাকে কাজে রেখেছে, তুমি রাখোনি। ড্রয়িং রুমে নিয়ামত উল্লাহ বসে বসে পত্রিকা পড়ছিল। ফরহাদ তাকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় ফাহিমাকে বলল, মা, বাবাকে জিজ্ঞেস করো তো মালিনীর বেতন কত দিবে। 4000। মাত্র 4000 টাকার বিনিময়ে একটা মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত এ বাড়িতে থাকবে, বাগানের পরিচর্যা করবে, আবার তোমাদেরও কাজ করে দেবে। বাড়ির দারোয়ান সারাদিন বসে থেকে 12,000 টাকা বেতন পেলে মালিনীর 4000 বেতন কিভাবে হয়? সে তো তোমাদের এত কাজ করে দেয়। তোমাকে বলেছিলাম কাজের লোক রাখতে, সেটা তো রাখলে না। তাহলে মালিনীকে কাজ করাও কেন? আর করাবেই যখন, বেতন 4000 কেন? ফাহিমা, মালিনী তোমার কাজ করে দেয় বিধায় ওর বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে।
বলে দাও তোমার ছেলেকে। ফরহাদ, এবার নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম নেই? আছে প্রবলেম। বেশি সুখ কারো ভাগ্যে স্থির হয় না, জানো তো সেটা। বাড়ির বড় বউ তুমি, আর কারোরটা তো করোই না, নিজের কাজটা অন্তত নিজে করো। তাছাড়া নিজের কাজ করতে যদি তোমার অসুবিধা হয়, তাহলে ভাইয়াকে বলো তোমার জন্য চাকরানি জোগাড় করে দিতে। মালিনী এখানে শুধুমাত্র বাগানের কাজ করতে আসবে আর মায়ের কাজে সাহায্য করবে। চাকরানি হিসেবে রাখা হয়নি তাকে। জেন হনহন করে রুমে চলে গেল। মলি কিছুই বলল না, সবই তো তারা নিজেরাই ঠিক করে দিল। সে আর কি বলবে? যে কাজ করবে তার মতামত নেওয়ার কোনো প্রয়োজনই মনে করলো না ফরহাদ। মলি শুধু তাকিয়ে দেখছে আর শুনছে। জেন যাওয়ার পরপরই ফরহাদ নিজের রুমে চলে গেল। ফাহিমাও কিছু বলল না, নিজের কাজে ব্যস্ত। মলি জিজ্ঞেস করলো, আন্টি ছোট সাহেব কি আঙ্কেলের সাথে কথা বলে না? তুই বুঝলি কিভাবে? ওই যে ছোট সাহেব আঙ্কেলকে না বলে আপনাকে বলল জিজ্ঞেস করতে, আবার আঙ্কেল সরাসরি না বলে পরোক্ষভাবে আপনার ছেলে বলল। ফরহাদ আমেরিকাতে যেতে চেয়েছিল পড়াশোনার জন্য, তার বাবা যেতে দেয়নি। সে থেকেই বাবার সাথে কোনো কথা বলে না, যা বলার আমার মাধ্যমেই বলে। ছেলের এত বড় অভিমান দেখে বাপেরও একই কাণ্ড। আজব কাণ্ড শুনে হাসল মলি। তরকারি কেটে নকশি কাঁথা নিয়ে বসল সে। দুপুরে খাওয়ার সময় নেয়ামতুল্লাহ এক ডাক দিতে জেরিন হাজির। এ বাড়িতে নেয়ামতুল্লাহর উপর কেউ কথা বলতে পারে না। জেন রেগে আছে তবু ছুটে এসেছে। মলি কাঁথা নিয়ে বাইরের দোলনায় চলে গেল। কেউ আপত্তি করতে পারে সেই সংকোচে ফাহিমার মলিকে খাওয়ার জন্য বলেনি। অবশ্য মলিও এখানে বসবে না, সেটাও খুব ভালো করে জানেন তিনি। তাদের খাওয়া দাওয়া শেষে ফাহিমা মলিকে খাওয়ার জন্য ডাকল। মলি জানালো সে খাবার নিয়ে এসেছে বাড়ি থেকে এবং খেয়ে নিয়েছে। ফাহিমা প্রতিদিনই বলে দুপুর এখানে খেতে, কিন্তু মলি খাবার নিয়ে আসে আর মাঝে মাঝে না আনলে জোর করে খাওয়াতে পারে। কাঁথা আজ বেশি সেলাই করতে পারেনি। বিকেল হয়ে এলে মলি বাগানে পানি দেওয়ার জন্য এলো। ফুলগুলো না ছুলে তার ভালো লাগে না। আজকে জিনিয়া ফুলগুলো খুব সুন্দরভাবে সেজেছে। পরিপূর্ণ ফুল সজাগ দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে আছে, যেন অহংকার নিয়ে বলছে, দেখো আকাশ, অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়েছি আমি। ফুলের পাপড়ি আলতো স্পর্শ করে মলি বলল, এই এত অহংকার কিসের তোর? দুদিন বাদেই তো ঝরে পড়বি। অহংকার করিস না কখনো। ভোগে নয় ত্যাগে আনন্দ। জিনিয়া ফুলছে লজ্জাবতী গাছে কাছে এলো। স্পর্শ করতেই পাতাগুলো লজ্জায় নিভু নিভু। মলি হেসে বলল, এত লজ্জা কেন তোর? লজ্জা তো নারীর ভূষণ। তুই কেন কেড়ে নিচ্ছিস? নারীকে হার মানাতে যাচ্ছিস? একদম তা করবি না। নিজের রূপে বাগিচাকে সজ্জিত করে দে, এতেই হবে তোর সার্থকতা। পরক্ষণেই মলি চলে গেল গাঁদা ফুলের কাছে। ফুলগুলোতে হাতের কোমল স্পর্শ দিয়ে বলল, সুবাস মিষ্টি নয় বলে কি মন খারাপ? একদম মন খারাপ করবি না। আমি খুব পছন্দ করি তোদের। ভেবে দেখ, তুই সবচেয়ে ভিন্ন রূপের অধিকারী, জানিস? সে দূর থেকে বাগানে চোখ বোলালে তোকেই দেখা যায় সবার আগে। বাগিচা একেবারে উজ্জ্বল হয়ে থাকে শুধুমাত্র তোর কারণে। ভেবে দেখ, মানবের ব্যবহারে অধিক পরিমাণে তোকেই প্রয়োজন হয় সবার। ফুলের সাথে কথা বলে আনন্দ পায় মলি। তার মনে হয় ফুলগুলো তাকে ডাকে, তার সাথে গল্প করতে চায়, অন্য জাতের বিরুদ্ধে নালিশ জানায়। এক অদ্ভুত ভাষা খুঁজে পায় গাছ ও ফুলগুলোর মাঝে। হয়তো সে ছাড়া কেউ বুঝে না তাদের ভাষা। একে একে সব ফুল স্পর্শ করে মলি পানি পাইপ নিয়ে এলো। হঠাৎ করে দোতলায় চোখ পড়ল। বারান্দায় ফরহাদ দাঁড়িয়ে আছে। বাগানের দিকে ফরহাদের রুম। তার হাতে এখন মোবাইল আছে। মোবাইলের দিকে দৃষ্টি আর মুখে ফুটে ওঠা হাসি অসম্ভব সুন্দর লাগছে। মাত্রই ঘুম থেকে উঠেছে, মনে হচ্ছে মোবাইলও মানুষকে হাসাতে পারে। মলির কাছে অদ্ভুত লাগলো ব্যাপারটা। হতেই পারে হাস্যকর, মোবাইলে তো অনেক কিছুই থাকে, কিন্তু এই মোবাইল হাস্যকতা মলির একদম পছন্দ না। বাস্তবতায় পিছিয়ে পড়ে এই মোবাইল নেশে আক্রান্ত মানুষগুলো। মোবাইল নিয়ে নানান কথা ভাবতে ভাবতে মলি পানি দিতে লাগলো। হঠাৎ কারোর গলার আওয়াজ ভেসে এলো। তাকিয়ে দেখলো ফরহাদ এইমাত্রই না দোতলায় দেখলো। এত তাড়াতাড়ি চলে এলো, হাতে এত বড় কাঁচি, ফোনে কথা বলছে। মলি তাকাতেই ফরহাদ ফোনে কথা বলতে বলতে তাকে ইশারা করলো পানি পাইপ বন্ধ করার জন্য। মলির সাথে সাথে বন্ধ করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, বাসায় আছি, দুপুরের আগেই ফিরেছি। ওকে, এসো। ওকে ভাই। ফরহাদ কথা শেষ করে ফোন পকেটে রাখলো। কাঁচিটা মাটিতে রেখে প্যান্ট
ফোল্ড করলো, জুতা একপাশে রেখে কাঁচি নিয়ে বাগানে ঢুকে পড়লো। আগাছা কেটে দিচ্ছে সবগুলো। মলি দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছে। খুব সুন্দর করে গাছগুলো কেটে দিল। ভালোই দেখাচ্ছে এখন। কিছু অংশ ভিজিয়ে কাদা করে ফেলেছিল। ফরাদ কাদায় হেঁটেই নিজের কাজ করলো। কাজ শেষ করে ফরাদ তার কাছে চলে এলো। মলি তার দিকেই তাকিয়ে আছে, ফরাদ তার দিকেই তাকিয়ে আছে। ঘুম থেকে উঠলে তো মানুষকে এমনিতেই অন্যরকম ভালো লাগে, সেখানে ফরাদের মতো এত সুন্দর একজন মানুষ হতে মলির চোখ ফেরাতে পারছে না। হাতে টান পড়ে মলির ধ্যান ভাঙে। ফরাদ তার হাত থেকে পানির পাইপ নিয়ে পা ধুতে লাগলো। হঠাৎ মেলির কণ্ঠ ভেসে আসলো। হেই ফরহাদ, আমি এসে গেছি। কেমন আছো তুমি? ও জেনিফার, এই তো ভালো। তুমি কেমন আছো? তোমাকে দেখে অনেক ভালো লাগলো। তুমি এখানে কি করছো? বাগান দেখাশোনার জন্য মালিনী রেখেছো তো? ফরাদ হাতের পানি ছিটি ঝাড়তে ঝাড়তে বেরিয়ে আসতে লাগলো বাগান থেকে। ছিটানো পানি এসে মলির চোখে মুখে লাগলো। ফরহাদ জেনিফার প্রশ্নের উত্তর দিল। মালিনীর কাজ মালিনী করছে, আর আমি আমার কাজ করছি। মানে? মানে সবটা তো আর সবাই পারে না। বাদ দাও, তুমি মাত্র কল করে বললে আসছো, এত তাড়াতাড়ি এসে গেলে যে। আমি মাঝপথ থেকেই কল করেছি তোমায়। জেনিফা ফরহাদের হাত ধরে বাড়ির দিকে যেতে লাগলো। দুজনকে একসাথে দেখে এদিকে মালিনীর উক্তি। বাহ, মানিয়েছে খুব ছোট সাহেবের সাথে। বড় সাহেবের পাশে যেমন জেরিন ম্যাডামকে ভালো মানিয়েছে, ঠিক তেমনই ছোট সাহেবের পাশে জেনিফা ম্যাডামকে মানিয়েছে। মলি পানি দেওয়া শেষ করে বাসে ফিরে গেল। সকালেই মলির মা তেলের পিঠা বানিয়েছে। মলি বের হওয়ার সময় 3-4টা পিঠা বক্সে নিল ফাহিমার জন্য। এ বাড়িতে এসে আগে পিঠাগুলো ফাহিমার হাতে দিল। ফাহিমা খুশি হয়ে সাথে সাথে একটা খাওয়া শুরু করলো। এটা দেখে ফারদিন বলল, মা, কি সব খাওয়া শুরু করেছো? এসব আলতু ফালতু খাবার খেলে পেটে অসুখ করবে। এই মালিনী, আর কখনো কিছু এনে মাকে খাওয়াবে না। করুক অসুখ, তোকে তো আর খেতে বলিনি, আগে আর পরে। একদিন না একদিন তো মরবই, খেয়েই মরি। ফারদিন মায়ের কথা শুনে বিরক্তি নিয়ে চলে যাচ্ছিল। জিয়ান দৌড়ে আসছিল। দাদু, তুমি খাও। পিঠা? আমি খাবো না, তোমার আব্বুর মতে পেটে অসুখ হবে, খেতে হবে না তোমার। এদিকে ফারদিন আবার ফিরে এসে জিয়ানকে জোর করে কোলে নিয়ে চলে গেল রুমের দিকে। মলির মন ভালো করতে ফাহিমা বলল, মলি, পিঠা কিন্তু দারুণ মজা হয়েছে। তোর মা আবার বানালে অন্তত একটা হলেও নিয়ে আসবি আমার জন্য। মলি মুখে হাসি ফুটিয়ে তুলল শুধু। ফাহিমা পিঠা খেতে খেতে বলল, কিচেনে চল আমার সাথে। আন্টি, আমি কিন্তু বাগানে পানি না দিয়েই আপনার সাথে দেখা করেছি। পানি দিয়ে আসি আগে। বাগানে পানি দিতে হবে না, আজ ফরহাদ দিয়েছে, আর ও সকালেই। কেন? আমিই তো দিতাম, আর আমাকে তো রাখা হয়েছে এই কাজের জন্যই। কিন্তু যার বাগান, আজ তার ইচ্ছে হয়েছে দেওয়ার, তাই দিয়েছে। চল। আন্টি, সবার তো মনে হয় সকালের নাস্তা শেষ, তাহলে এখন কিচেনে কেন? রান্না শেষ হয়নি? পায়েস রান্না করব, ফরহাদের খুব পছন্দ। কাল বলেছিল পায়েস খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম করে দেই। ও। ফাহিমা পায়েস বসানোর ব্যবস্থা করতে করতে দোতলা হতে ফরহাদের ডাক পড়ল। মা, এক কাপ কফি হবে? এক বালতি হবে। ফরহাদ বালতি পাঠিয়ে দিতে বলল। মা ছেলের কীর্তি দেখে মলি খিলখিল করে হেসে উঠল এবং বলল, আন্টি, সবাই ঘুম থেকে উঠে বা অবসর সময়ে কফি খায়, আর ছোট সাহেব দেখছি নাস্তা করার পর কফি খায়। নাস্তা করেনি, মাত্র ঘুম থেকে উঠেছে। আপনি না বললেন বাগানে পানি দিয়েছে ছোট সাহেব? ভোরে উঠে নামাজ পড়ে পানি দিয়েছে, পরে আবার ঘুমিয়ে পড়েছে। এখন উঠলো আর কফির জন্য সাড়া দিল। ও। এই কফির কাপটা দিয়ে আয় তো একটু ফরহাদের রুমে। মলি কাপ হাতে নিয়ে বের হতে যাবে, এমন সময় ফাহিমা তাকে ডেকে সাথে 2টা তেলের পিঠাও দিয়ে বলল, এটাও নিয়ে যা। আন্টি, ছোট সাহেব কি খাবে? পিঠা খাবে, তুই নিয়ে যা। যদি কিছু বলে? আরে কি বলবে? বললে আমার কথা বলিস, তাছাড়া সে জানবেই আমি পাঠিয়েছি। ফারদিন বেরিয়ে গেল অফিসের জন্য। মলি ভয়ে ভয়ে পিঠা আর কফি নিয়ে গেল ফরহাদের রুমে। দরজা তো অর্ধেক খোলা, কিন্তু মানুষ দেখা যাচ্ছে না বাইরে থেকে। মলি দরজার বাইরে থেকে মাথা বাড়িয়ে উকি দিল, কাউকে না পেয়ে মৃদু স্বরে ছোট সাহেব বলে ডাকলো। কোনো সাড়া না পেয়ে ভাবলো রুমে নেই। ভেতরে এসে টেবিলে রেখে যার উদ্দেশ্যে 2 কদম এগিয়ে আসতে ডান দিকে দেখতে পেল বাড়ির দিকে তাকিয়ে ফরহাদ বারান্দায় দাঁড়িয়ে আছে। কারোর অনুমতি ছাড়া রুমে প্রবেশ করার ঠিক না ভেবে দ্রুত আবার রুমের বাইরে চলে এলো। এবার
গলার স্বর আরেকটু উঁচু করে বলল, ছোট সাহেব আপনার কফি পাঠিয়েছেন আন্টি। কফি কি দরজার সামনে দাঁড়িয়ে ঢিল মেরে দেবে নাকি? ফরহাদের কথায় মলি নিজেকে বোকা পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করলো। বারান্দায় এসে ফরহাদের দিকে এগিয়ে গেল। ফরহাদ কালো প্যান্ট আর সাদা একটা সেন্টু গেঞ্জি পরে আছে বিধায় মলি তাকাতেও লজ্জা পাচ্ছে তার দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে কফির কাপ এগিয়ে দিল। এগিয়ে তো দিয়েছি, কিন্তু তার হাত আর ফিরে আসছে না কেন? দৃষ্টি হাতের দিকে এনে দেখলো ফরহাদ তার হাতসহ কফির কাপ ধরেছে। সে অবাক হয়ে বড়বড় চোখ করে ফরহাদের দিকে তাকালো। ফরহাদ বলল, তোরে কি? কই কিছু না। আমি তো দেখলাম কিছু খুঁজছো। কিছু না, এই নিন পিঠা, আমি ইচ্ছে করে আনিনি, আন্টি পাঠিয়েছে। কথাগুলো খুব দ্রুত বলে ফেলো মলি। ফরহাদ কফি কাপের সাথে তার হাত ধরে রেখেছে। খুব অস্বস্তি লাগছে তার। কিছু বলতেও পারছে না। সে কি ইচ্ছে করে ধরেছে নাকি খেয়ালই নেই তার? ফরহাদ মলির হাত ছেড়ে কফির কাপে এক চুমুক দিল, কিন্তু পিঠার প্লেট ধরল না। তাই মলি জিজ্ঞেস করলো, পিঠা কি নিয়ে চলে যাব? কে বানিয়েছে পিঠা? না মানে আমার মা বানিয়েছে, আন্টির জন্য নিয়ে এসেছিলাম। মলের এই আমতা আমতা করে কথা বলা হয়তো ফরহাদের একটু পছন্দ হচ্ছে না। তাই কিছু না বলে হাত থেকে প্লেট নিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। বাইরের দিকে তাকিয়ে কফি খাচ্ছে সে। মলে ফিরে আসার সময় আবার একটু গলা বাড়িয়ে নিচের দিকে তাকালো। এখান থেকে বাগানটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সারা বাগান জুড়ে শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছে। হঠাৎ ফরহাদ বলল, কেউ আমার বাগানের উপর নজর দিলে চোখ তুলে ফেলবো। মলি কথাটা শুনে দ্রুত সেখান থেকে চলে এলো। মনে মনে বকবক করছে, বাবা রে, কি জল্লাদ একটা! বাগানের উপর নজর পড়লে নাকি চোখ তুলে ফেলবে, আর আমি পেছন থেকে উকি দিয়েছি, এটাই বা দেখলো কিভাবে? মাথার পেছনেও চোখ আছে নাকি? ভাবতে ভাবতে হঠাৎ ধাক্কা খেলো জেনিফার সাথে। আহ, সরি ম্যাডাম। এই মেয়ে, চোখ কোথায় থাকে তোর? দেখে হাঁটতে পারিস না? রাবিশ! আর এই রুমে গিয়েছিস কেন? ছোট সাহেবের কফি দিতে। আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আমি ফরহাদের রুমেই আছি। রুমের ভেতর থেকে আওয়াজ এলো, জেনিফা, এ বাড়িতে কাউকে কাজের লোক রাখা হয়নি। সবাইকে নিজের কাজ নিজেকেই করতে হবে। তোমার খেতে ইচ্ছে হলে নিচে গিয়ে বানিয়ে খাও। এখন আবার নিচে যাব? থাক, লাগবে না। জেনিফা ফরহাদের রুমে চলে গেল। আর মলি জেনিফাকে মনে মনে বকতে বকতে নিচে চলে এলো। দেখতে সুন্দরী হলেই কি স্বভাবে একদম বান্দরী? দুইটা বোনই এক জাতের। ধুর, আমিও না। বোন যেহেতু এক জাতের তো হবেই। বাগানে না এলে মলির ভালো লাগে না, তাই ভাবলো একবার বাগান থেকে ঘুরে আসা যাক। তাই সে বেরিয়ে বাগানের দিকে এলো। বাগানে প্রবেশ করার আগে দোতলার বারান্দার দিকে তাকালো। জেনিফা আর ফরহাদ বারান্দায় দাঁড়িয়ে আছে। জেনিফা বকবক করে যাচ্ছে আর ফরহাদ চুপচাপ কফি খাচ্ছে। হঠাৎ করে তার দৃষ্টি চলে এলো মলির দিকে। মলি আর বাগানে ঢোকার সাহস পেল না। এমনিতে বলেছে বাগানে কারোর নজর পড়লে চোখ তুলে ফেলবে। বাগানে তো তার এখন কোনো কাজ নেই। এখন গেলে যদি আবার কিছু বলে, সে ভেবে আর বাগানে প্রবেশ করলো না। ফুলগুলো আর স্পর্শ করা হলো না। ফাইমার কাছে এসে কাঁথা বানাতে লাগলো। পাশের মিষ্টি গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। ফরহাদ প্লেটার কফির কাপ নিয়ে কিচেনে এলো। সাথে হাঁটতে হাঁটতে জেনিফা মেয়েটা বকবক করে যাচ্ছে। কিচেনে এসে বলল, ওয়াও আন্টি, কি রান্না করছো তুমি? গন্ধ শুনেও যেহেতু বুঝতে পারো নি, তাহলে আর বোঝার দরকার নেই। পায়েস, রাইট? ফরহাদ, ভাত খাবি না? না মা, পেট ভরে গেছে। খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। স্বাস্থ্যের কি অবস্থা করে ফেলছে? মা, আমার পেট ভরা, কিভাবে খাবো? কি খেয়ে তোর পেট ভরে গেছে শুনি? ফরহাদ কিছু বলতে যাবে, তার আগে মলি ফিসফিস করে ফাহিমাকে বলল, আন্টি, আপনার পায়েসের গন্ধে পেট ভরে গেছে। ফাহিমা হাসলো তার কথা শুনে। ফরহাদ আর কিছু না বলে বেরিয়ে গেল কিচেন থেকে। পিছু পিছু যেতে যেতে জেনিফা বলল, ফরহাদ, আজ কি কোথাও ঘুরতে যাবে না? কেন? আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে ঘুরতে যাওয়ার। চলো না যাই? না, এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। প্লিজ চলো না যাই। বাসায় বসে বসে কি করবে? আমি তো তোমার জন্যই এসেছি। আর আমি কাজের ফাঁকে রেস্ট নিতে এসেছি জেনিফা। ফরহাদ উপরে নিজের রুমে চলে গেল। জেনিফা হনহন করে জেনের রুমের দিকে চলে গেল। একটু পরে দুই বোন সেজেগুজে ফাহিমার কাছে বলে বেরিয়ে গেল শপিং করার উদ্দেশ্যে। ছেলের বউকে নিয়ে ফাহিমা একটুও সুখী না, সেটা খুব ভালোই বুঝতে পেরেছে মলি। নিজেও এক ব্যর্থতার নিঃশ্বাস ছাড়ল। একটু পর ফরহাদ নিচে এসে খাবার টেবিলে বসতে বসতে বলল, মা, হয়েছে তোমার পায়েস রান্না?
আসছি। ফাহিমা বাটিতে করে পায়েস নিয়ে গেল ফরহাদের জন্য। ফরহাদ গরম পায়েসের বাটিতে চামচ নাড়াতে নাড়াতে বলল, ভাবি কোথায়? শপিং মলে গেছে জেনিফার সাথে। বাহ, চমৎকার তোমার বাড়ির বউ। হাজব্যান্ড অফিসে, ছেলে স্কুলে, আর ওয়াইফ শপিং মলে। এদিকে সারাদিন পড়ে থাকো তুমি রান্না করে। আমার সাথে চিটাগাং চলে যাবে তুমি 1 মাসের জন্য। দেখা যাক কিভাবে কি করে তোমার আদুরে বৌমা। তখন দেখবি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে হয় বাপের বাড়ি, না হয় আমার পিছু পিছু চিটাগাং চলে গেছে। সেটাই করবে। মা, পায়েস ফ্রিজে রেখে বরফ পড়ো তো 1 বক্স। আচ্ছা। ফাহিমা মলিকে এক বাটি পায়েস দিয়ে নিজেও মলির সাথে বসে খেতে লাগলো। আন্টি, খুব মজা আপনার হাতের রান্না। পায়েসের স্বাদ তো অসাধারণ। বেশি পাম দিলে আবার উড়ে যাব। পাম না, খাঁটি কথা আন্টি। আচ্ছা, তোর মায়ের জন্য বক্স দিয়ে দিব, যাওয়ার সময় নিয়ে যাস মনে করে। কিছুক্ষণ পরে নিয়ামত উল্লার সাথে জিয়ান বাসায় ফিরল। ড্রেস না খুলেই খেলায় মেতে গেছে। জিন বাসায় না থাকায় যেন একেবারে স্বাধীন হয়ে গেছে। মালিনী তাকে ড্রেস খুলে দিল। ফাহিমা জিহানের কাপড় চোপড় নিয়ে এলো। গোসল করার কথা বলে সে বলল গোসল করবে না। মলি তাকে বুঝিয়ে খেলার চলে গোসল করিয়ে দিল। ফাহিমা খাবার নিল খাইয়ে দেওয়ার জন্য। জিহান বলল মলির হাতে খাবে। মলি তাকে খাইয়ে দিল। ফাহিমা গোসল করতে চলে গেল। এদিকে মলি সোফায় বসে নকশি কাঁথা সেলাই করতেছে আর জিয়ানকে গল্প শোনাচ্ছে। জিয়ান মলির কোলে মাথা রেখে শুয়ে শুয়ে গল্প শুনছে। জিয়ানের কোনো জিজ্ঞাসা সারা শব্দ না পেয়ে মলি তাকিয়ে দেখল জিয়ান ঘুমিয়ে পড়েছে, কোলে ঘুমিয়ে গেছে। এখন কি করবে সে? কারো রুমে দিয়ে আসতে পারছে না। সোফায় শুয়ে দেওয়ার চিন্তা করতে আবার ভাবল এখন নাড়া পড়লে ঘুম ভেঙে যাবে, তাই আর নাড়াচাড় করলো না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমন্ত জিহানের মুখে তাকিয়ে রইল। খুব সুন্দর লাগছে জিহানকে দেখতে। ঘুমের মতো মুখে হাসি লেগে আছে। মাথা নিচু করে মলি জিয়ানের মাথায় এক কোণে চুমু এঁকে দিল। ঘাড় বাঁকা হয়ে আছে বিধায় সোজা করতে গেল। হঠাৎই তার মাথায় ধাক্কা লাগলো। মলি নিজের মাথায় হাত বোলাতে বোলাতে দেখল ফরহাদ এখানে। জিয়ানকে কোলে নিতে এসেছিল আর মলির মাথায় তার মাথা ধাক্কা লেগেছে। মলি দেখল তার চোখের তাকিয়ে আছে ফরহাদ। মলি দ্রুত চোখ সরিয়ে নিল, কেননা চোখে চোখ রাখা দায়ী। কোনো পুরুষ মানুষের দিকে তেমন তাকাতেও পারে না সে, কিন্তু ফরহাদের দিকে তাকিয়েছিল 2-1 বার। কিন্তু মাথায় যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। একবার ঠুসি লাগলে নাকি শিং গজায় মাথায়। যদিও জানে এটা মিথ্যা কথা, তবুও সবসময় একবার ঠুসি লাগলে দ্বিতীয়বার দিয়ে এসেছে, তাই এখন আরেকবার না দেওয়া পর্যন্ত মনে শান্তি হচ্ছে না। ফরহাদ খুব সাবধানে জিয়ানকে মলি কল থেকে ওঠাচ্ছিল। মলি এত না ভেবে ফরহাদের মাথায় আরেকবার ঠুসে দিল। ফরহাদের দিকে তাকাতে দেখল ফরহাদ চোখ কুচকে তার দিকে তাকিয়ে আছে। মলি দ্রুত চোখ বন্ধ করে আলোকে ডাকতে লাগলো আর মনে মনে হাজার ছোড়া পড়তে লাগলো। হঠাৎ তার কপালে আলতোর স্পর্শ অনুভব করতে পারল। সাথে সাথেই তার চেহারা কুচকানো ও ভয়ভাব দূর হয়ে গেল। এটা কেমন স্পর্শ ছিল বুঝতে পারছে না। চোখ খুলে দেখল ফরহাদ জিয়ানকে নিয়ে চলে যাচ্ছে। জিয়ানের হাত ঝুলছে, স্পর্শটা কোমল ছিল। জিয়ানের হাত লেগেছে হয়তো তার কপালে। পিচ্ছিটার দৈহিক সৌন্দর্য, কথাবার্তা, আচার আচরণ সব ভালো লাগে মলির কাছে। ভাইয়ের ছেলে হৃদয়কে যতটা আপন ভাবি, জিয়ানকেও ঠিক ততটাই আপন ভাবতে শুরু করে দিয়েছে মলি। এ বাড়িতে 2 জন মানুষ তার প্রিয়, এক ফাহিমা, এক জিহান। মলি কাঁথা সেলাই করছে। ফাহিমা নামাজ পড়ে এসে জিজ্ঞেস করল, জিহান কোথায় মলি? আন্টি ঘুমিয়ে পড়েছে, ছোট সাহেব এসে ওনার রুমের দিকে নিয়ে গেছে। জিহান ঘুমাচ্ছে ফরহাদের সাথে। আল্লাহ হাফেজ। মলি বুঝতে পারল জেরিন ফোন করেছে হয়তো। জিয়ানকে রুমে রেখে ফরহাদ নিচে এলো। ফাহিমা প্লেটে খাবার নিয়ে মলিকে বলল, মলি একটু প্লেটটা রেখে আয় তো, আমি বাটি নিয়ে আসছি। আচ্ছা। মা, খাবারের প্লেট যেন পরিষ্কার হাতে ধরে। মলি কয়েক কদম এগিয়ে এসেছিল। ফরহাদের কথা শুনে প্লেট নিয়ে আবার ফিরে এসে ফাহিমাকে বলল, আন্টি মাফ করবেন, প্লেট আপনি নিয়ে যান প্লিজ। অন্য কোনো কাজ থাকলে বলুন, আমি করে দিব। ফাহিমা প্লেট নিয়ে টেবিলে এসে বলল, এসব কি ধরনের কথাবার্তা ফরহাদ? মানুষকে সরাসরি এভাবে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। মা, আমি কাউকে কষ্ট দেইনি, সিম্পল একটা কথা বললাম, এতে এত রিয়েক্ট করার কি আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেটা কি তোমার অজানা? পরিষ্কার হাতে প্লেট ধরতে বলেছি, এটাই কি আমার অপরাধ হয়ে গেল? ওর হাত পরিষ্কার না অপরিষ্কার সেটা তুই জানলে কিভাবে? জানি না বলেই তো আগে থেকে সাবধান করে দিয়েছি।
তারা মা ছেলে কথা বলছে আর এদিকে মলি তাদের পাশ দিয়ে বাইরে বেরিয়ে গেছে। মেয়েটা কিন্তু এমন আচরণে কষ্ট পেয়েছে ফরহাদ। আশ্চর্য, আমি তো কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। এমন সিম্পল কথায় কষ্ট পেলে আমার কি করার আছে? ফাইমা ছেলের কথায় আর কথা বাড়ল না। ফরাদের খাওয়া শেষ হতেই সে বাইরে এলো, দেখল মলি দোলনায় বসে দুলছে আর বাগানের দিকে তাকিয়ে আছে। ফাইমা কাছে এসে বলল, মলি, চল ভাত খাবি। না আন্টি, আমি রুটি কলা এনে খাইয়েছি দোকান থেকে। রাগ করেছিস না ফরহাদের কথায়? কি বললেন আন্টি? রাগ কেন করব? আন্টি মোটেও রাগ করিনি। আর ছোট সাহেব তো ঠিক কথাই বলেছেন, এখানে রাগ করার মতো কিছুই নেই। তাহলে চল আমার সাথে খাবি। আন্টি, আমি এই মাত্র রুটি কলা এনে খেয়েছি। তুই রুটি কলা কেন খেতে গেলি? আমি ভাত রান্না করেছি তোর জন্য, তোর সাথে খাওয়ার জন্য আমিও বসে আছি। আন্টি, ভাত খাওয়ার জন্য তেমন জায়গা ছিল না পেটে। পায়েস খেয়েই পেট ভরে গেছে। কলা খেতে ইচ্ছে করছিল তাই এনে খেয়েছি। আপনি খেয়ে নিন প্লিজ, আপনাকে তো আবার ওষুধ খেতে হবে। ফাইমা মলিকে সাথে নিয়ে ঘরে এলো। মলি কাঁথা সেলাই করছে আর ফাইমা তার সাথে গল্প করতে করতে খাচ্ছে। বিকেলে পানি দেওয়ার জন্য বাগানে এলো মলি, সাথে জিহানও এসেছে। জেনের অনুপস্থিতিতে সারাদিন মলির সাথে ঘুরে ফিরে খেলা করে কাটালো জিহান। ফাইমার মতো জিহানেরও ভালো লাগে মলির সাথে সময় কাটাতে। মেয়েটার মাঝে কেমন যেন মায়া কাজ করে, যদিও সেটা সবার চোখে পড়ে না। জিহানকে নিয়ে প্রথমে সবগুলো ফুল ছুঁয়ে দিল মলি। ফুলের সাথে কথা বলে কিছুক্ষণ খেলা করলো দুজনেই। মলির চোখ বারবার ফরহাদের বারান্দার দিকে যাচ্ছে। ফরহাদ যেন তাকে বাগানে অযথা সময় নষ্ট করতে না দেখে সেই ভয়ে সে সাবধান। ফুলের সাথে খেলা শেষ করে মলি জিয়ানকে দোলনায় বসাতে গেল। সেখানে দেখলো পাকা কলার গাছ একফানা রাখা আছে। এখানে কলা রাখলো কি? দু একটা দেখা যাচ্ছে, পাখি না হয় কাক নষ্ট করে ফেলেছে। এমন খোলা আকাশের নিচে কলা ফেলে রাখি কেউ? জিয়ান তাকে প্রশ্ন করলো। আন্টি, এখন কলা রেখেছে কে? জানি না তো বাবা, দারোয়ান ভাই রেখেছে হয়তো। চলো জিজ্ঞেস করে আসি। জহির ভাই, দোলনার উপর কি আপনি কলা রেখেছেন? না। তাহলে কলা রাখলো কে? পাখি ঠোকর দিয়ে দুইটা নষ্ট করে ফেলেছে দেখা যাচ্ছে। ঝুট ভাইজান, দেখছিলাম একটু আগে কলা লইয়া ঢুকছে বাড়িতে, তাহলে উনি ভুলে রাখছে হয়তো। ও আচ্ছা। মলি পানি দেওয়া শেষ করে জিয়ানকে নিয়ে ভিতরে এলো। জিয়ানের হাতে কলার ফানা। বাড়িতে ঢুকতেই দেখলো ফরহাদ পরিপাটিভাবে সেজেগুজে কোথাও যাওয়ার জন্য ফাহিমার কাছে বিদায় নিচ্ছে। তাদের দিকে ফাহিমা ও ফরহাদ একবার কলার দিকে তাকাচ্ছে, আবার মলির দিকে জিহানের দিকে তাকাচ্ছে। কলা নিয়ে জিহান এগিয়ে এসে বলল, চাচ্ছু, তুমি কলা কিনে এনেছো? হ্যাঁ। দোলনা রেখে এসেছো কেন? দেখো তো, পাখি দুইটা কলা নষ্ট করে ফেলেছি। ওহ, ভুলে রেখে এসেছিলাম। পাখির ইচ্ছে হয়েছে কলা খেতে, তাই খেয়েছে। আরও যার ইচ্ছে হবে সে খাবে, বলা তো যায় না কার কখন ইচ্ছে হয়ে যায়। ফরহাদ মলির দিকে তাকিয়েছে বিদায় মলির মাথা হোঁচট খাচ্ছে। ফরহাদ কি তাকিয়ে বলল কথাগুলো? ফরহাদ ফাহিমাকে বলল, মা, আমি আসছি। চাচ্ছু, তুমি কোথায় যাও? ফ্রেন্ডসদের সাথে একটু দেখা করতে। আমি যাব তোমার সাথে। তুমি গিয়ে কি করবে? তাছাড়া একটু পরে আমি ফিরে আসবো, তুমি বাসাতেই থাকো। না, আমিও তোমার সাথে যাব। ওকে, জুতা চেঞ্জ করে এসো। জিহান দৌড়ে চলে গেল। জুতা পরে আবার দৌড়ে এলো। বের হতে যাবে এমন সময় জেরিন আর জেনিফা বাসায় ফিরল। জেনিফা বলল, কোথায় যাচ্ছ ফরহাদ? আমি আর চাচ্ছু ঘুরতে যাচ্ছি আন্টি। তাই নাকি? আমিও যাবো তোমাদের সাথে, নিবে আমাকে? উত্তরে আসে জিয়ান ফরহাদের দিকে তাকালো। জেনিফা আবার ফরহাদকে বলল, ফরহাদ, আসবো তোমাদের সাথে? এই মাত্রই না বাইরে থেকে এলে। তোমার সাথে তো আর যাইনি। ওকে, চলো। জেনিফা খুশি হয়ে ফরহাদের সাথে আবার বেরিয়ে গেল। তারপর পরই মলি ফাহিমার কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ফাহিমা আগেই পায়েস রেখে দিয়েছে বক্সে। যাওয়ার সময় মলির হাতে সেটা তুলে দিল। ঘর থেকে বের হতেই দেখল জিয়ান ফরহাদের হাত ধরে লাফাতে লাফাতে হাঁটছে, আর জেনিফা পাশাপাশি হাঁটছে। পুরো একটা পরিবার মনে হচ্ছে তাদের। পেছনে হাঁটতে হাঁটতে মলি এই পরিবারের দৃশ্য দেখছে। গেটের বাইরে বেরিয়ে তার একদিকে চলে গেল, আর মলি অন্যদিকে হাঁটতে লাগলো। বাসায় ফেরার পথে হৃদয়ের জন্য কিছু চকলেট কিনে নিল মলি। সন্ধ্যায় অসুস্থ বাবাকে খাওয়ানোর জন্য এলো মলি। মা পাশেই বসে কাঁথা মুড়ি ভেঙে দিচ্ছে। খেতে খেতে তার বাবা বলল, ভার্সিটিতে ভর্তি হবি না রে মা? না বাবা। কেন?
কেন আবার জানেন না? অনেক পড়ছে, আর পড়ন লাগতো না। গরিবের ঘরেও জন্ম নিছে কাম কইরা খাওয়ার লাইগা, পড়াশোনার লাইগা না। এত ভার্সিটি লাগতো না। পোলাপাইন দুইটা আমার অভাবের সংসার টানতে টানতে এই বয়সে জীবন তেজপাতা কইরা দিচ্ছে। সারাদিন কামে লাইগা থাকে, তাও পোষাইতে পারে না। একটার পরে একটা মরার উপর খাড়া লাইগাই থাকে। প্রথমে গলার তেজ থাকলেও শেষ মুহূর্তে সেটা কান্না জড়িত হয়ে গেল। এখনই হয়তো হু হু করে কান্না শুরু করে দিবে, তাই তার আগে মলি থামিয়ে দিল। মা চুপ করো তো তুমি। বাবার ভাষা আর তোমার ভাষায় কতটা তফাৎ আছে তুমি জানো? এত বছরেও বাবার কাছে ঠিকমতো কথা বলাটা শিখতে পারলে না। উফ। মলিমা আর কিছু বলল না, আঁচলে চোখ মুছে নিজের কাজ করতে লাগলো। মলি বাবাকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালো। হৃদয়কে সাথে নিয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল মলি। সকালে মলি কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার সময় দরজায় আটকে তার জামা ছিঁড়ে গেল। কোনো কাজে গেলেই একটা না একটা বাধা এসে পড়ে। কপাল থেকে কি এই বাধা নামক জিনিসটা মুছবে না কখনো? বিরক্তি নিয়ে মলি ঘরে এসে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে নিল। এ বাড়িতে আসতেই দেখল জিয়ান ফারদিনের সাথে বের হচ্ছে স্কুলের জন্য। মলিকে দেখে জিয়ান দৌড়ে এলো তার কাছে। ফারদিন বলল, কোথায় যাচ্ছ জিহান? স্কুলের লেট হয়ে যাচ্ছে। আসছি আব্বু। জিয়ান মলির কাছে এসে মলিকে নিচু হতে বলল। জিহান মলি তার কথা মতো নিচু হতে কানে কানে ফিসফিস করে বলল, আন্টি, আজকে কি আবার পিঠা এনেছো তুমি? মলি অবাক হয়ে তাকালো তার দিকে। জিহান আবার বলল, কাল দাদু একটু দিয়েছিল আমাকে, অনেক মজা তোমাদের পিঠা। মলির চোখ ছলছল করছে। জিয়ানের কপালে চুমু দিয়ে বলল, আজ তো আমি আনিনি বাবা। তাছাড়া তোমার আব্বু আম্মু তো খেতে দেখলে বকা দেবে তোমাকে। আবার আনলে তুমি লুকিয়ে লুকিয়ে দিবে, তাহলে আর দেখবো না। স্কুলে যাব, গুড বাই। মলি হেসে বিদায় দিল। জিয়ান দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। বাচ্চাটা অজান্তেই তার মনে জায়গা করে নিয়েছে। এত মায়াবী মানুষ সবাই হয় না কেন? পৃথিবী খুবই বৈচিত্র্যময়। কারোর দোষগুণের সাথে কারোর মিল রাখেনি সৃষ্টিকর্তা। চোখের পানি মুছে আজ বাগানের দিকেই আগে গেল মলি। ব্যাগটা দোলনায় রেখে বাগানের ধারে আসতে দেখল বাগানের মাটি ভেজা। আজও পানি দিয়ে দিয়েছে, তাহলে আর তার আসার কি দরকার ছিল? ভেতরে না গিয়ে সামনে থাকা সাদা গোলাপ গাছের বড় গোলাপটা স্পর্শ করে গন্ধ শুকলো। খুব মিষ্টি সুভাষ তাহার, মিটবে না কভু তৃপ্তি। সাদা মাটার রূপে তাহার বাগান করেছে দীপ্তি। মলি হেসে গোলাপের চারিদিকে থাকা ছোট গোলাপ এবং কলিগুলো স্পর্শ করলো। তারপর বাড়িতে প্রবেশ করলো মলি। ফাইমা সোফায় বসে তসবিহ পড়ছে। পাশে বসেছিল জেনিফা ও জেন। ফাইমাকে সালাম দিয়ে মলি সোফার অন্যদিকে বসতে জেনিফা বলল, মালিনী, বড়দের সম্মান দিতে শেখা হয়নি তোর। সবার সাথে বসে পড়লেই ভাবে। সরি ম্যাডাম। মলির সাথে সাথে সোফা থেকে নেমে ফ্লোরে বসে পড়ল। ফাইমা বলল, জেনিফা, তুমিও দেখছি বড়দের সম্মান দিতে জানো না। এখানে তোমার চেয়েও বড় মানুষ আছে, সেটা কি তোমার খেয়াল নেই? আন্টি, পরিবারের সদস্য তো একসাথে বসতেই পারে, তাই না? তার সাথে বাইরের লোকের কি সম্পর্ক? তুমি কিন্তু এখনো এই পরিবারের সদস্য না জেনিফা। সুতরাং তুমি যেমন বাড়ির মেহমান, মলিও তেমন এ বাড়ির মেহমান। আন্টি, মালিনী তো কাজ করতে এসেছে, আর আমি তো বেড়াতে এসেছি। মলি কিন্তু তোমার উপরে কোনো কথা বলেনি, কিন্তু তুমি আমার সাথে তর্ক করছো। এতে কি প্রমাণিত হলো জানো? সম্মান জিনিসটা মলি তোমার চেয়েও বেশি জানে। সরি আন্টি। জেনিফা উঠে চলে গেল। জেনও উঠে চলে যেতে যেতে বলল, মাই মালিনী আসার পর থেকে আপনার আচরণ খুব ভিন্ন দেখছি। আপনি আমাদের কোনো প্রাধান্য দিচ্ছেন না, উল্টো মালিনীর পক্ষে যুক্তি খাটাচ্ছেন। আমি কারো পক্ষে যুক্তি খাটাচ্ছি না জেরিন, সত্যটা স্বীকার করতে শেখো। হ্যাঁ, এত পড়াশোনা করে আজও মূর্খই রয়ে গেছি আমি। আরও কত কিছু শিখতে হবে কে জানে। ফাইমা মলিকে বলল সোফায় উঠে বসতে। মলি বলল, না আন্টি, নিচেই ঠিক আছে। আমি এখানে বসে কাঁথা সেলাই করতে বেশি সুবিধা হয়। তুই তো দেখছিস সত্যি বড়দের কথা অমান্য করছিস। মলি তাড়াতাড়ি সোফায় উঠে বসে পড়ল। ফাইমাকে বলল, আন্টি, জেরিন ম্যাডাম কিন্তু রাগ করেছে খুব। আমার পক্ষে কথা না বললেই ভালো হতো। আপনার পরিবারের সদস্যের মধ্যে বাইরের কাউকে তিনি ঝগড়া ঠিক না আন্টি। আমি জেনিফা ম্যাডামের কথা বলছি না, কিন্তু জেরিন ম্যাডাম তো আপনার ছেলের বউ।
বউ শাশুড়ির মধ্যে মিল না থাকলে তো সংসার সুখী হয় না আন্টি। আর যাই হোক, আপনাদের মাঝে মিল থাকাটা জরুরি। সবাই তোর মতো ভাবে না রে মলি, নিজ স্বার্থে অটল। এ নিয়ে ভাবতে হবে না তোর। সব জায়গায় একটু রাগারাগি আছে, আমাদের মধ্যেও আছে, আবার খুব তাড়াতাড়ি মীমাংসাও হয়ে যায়। তাছাড়া ফরহাদের বাবা বলেছিল জেনিফার সাথে ফরহাদের বিয়ে দিবে। এখন তো আমি চাইলেও আমার সাথে ঝগড়া করবে না জেরিন। একটু পরেই দেখবি সব রাগ ফুরিয়ে গেছে। হ্যাঁ আন্টি, আঙ্কেলের পছন্দ আছে বটে। জেনিফার ম্যাডামকে কিন্তু ছোট সাহেবের সাথে মানাবে খুব। জেরিন ম্যাডামকেও কিন্তু মানিয়েছে বড় সাহেবের সাথে। পারফেক্ট জুটি। ফাইমা দেখলো মাত্রই জেনিফা এসেছে, অর্থাৎ আগের কথাবার্তা না শুনলেও মলির বলা শেষ কথাগুলো শুনেছে সে। ফাইমা নিজ স্থান হতে উঠে এসে মলির পাশে বসতে বসতে বলল, দেখি তোর কাঁথার ডিজাইনটা। আমারও খুব ইচ্ছে করে তোর মতো কাঁথা সেলাই করতে। ছোটবেলা চারুকারু পরীক্ষাতে রুমালে নকশি করে যেতাম স্কুলে। এখনও মনে পড়ে দিনগুলো। হ্যাঁ আন্টি, ফেলে আসা স্মৃতি ভোলা যায় না সহজে। একটু আভাস পেলেই চোখের সামনে ভেসে ওঠে। হুম আন্টি বসবো? বসো। সরি আন্টি, কেন? আপনার কথার উপর কথা বলেছি তাই। প্রয়োজনীয় জবাব দেওয়া যায়, কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত কিছু বলা ঠিক না জেনিফা। তাছাড়া তোমাদের কোনো বুঝ দিতে চায় না, কাউকে কিছু জানাতে গেলেই খারাপ হয়ে যায়। তার চেয়ে নিজের মতো করে চুপচাপ থাকি, সেটাই ভালো। আন্টি আপনি বড়, ভুল হলে শেখাবেন, অধিকার আছে আপনার। বড়দের থেকেই তো শিক্ষা গ্রহণ করব আমরা। ছোটদের থেকে অনেক শেখার আছে জেনিফা। জিহানের কাছেও আমি অনেক কিছু শিখেছি। আবার দেখো, মলের কাছেও নকশি কাঁথা শিখছি। সব গুণ সবার থাকে না, কিন্তু আমাদের সমস্যা একটাই, আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই, কিন্তু তাদের গুণগুলো সহ্য করতে পারি না। জি আন্টি ঠিক বলেছেন। মলি দেখি তোর কথাটা। মা, দুপুরে নাকি অফিস থেকে কিছু লোক আসবে বাবা ও ফরহাদের সাথে। রান্নাবান্না কি করব? কি আর করবে, ফ্রিজ থেকে মাছ মাংস নামাও। মলি অবাক হয়ে আছে। একটু আগেই দেখলো ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেল, আবার এখনই দেখছে জেন একদম স্বাভাবিক। ফাইমার কথাই শতভাগ মিল পাচ্ছে মলি। ফাইমাও জেরিন কিচেনে চলে গেল। জেনিফা বসে মলির কাঁথা দেখতে লাগলো। 2-3 মিনিট পরই জেন ডাকলো মলিকে। জি ম্যাডাম। পেঁয়াজগুলো একটু কেটে দে তো, আমি রান্না বসাই। আচ্ছা। মলিকে কাটতে হবে না, পেঁয়াজ তুমি কাটো জেরিন, আমি রান্না বসাচ্ছি। আচ্ছা তাহলে। মলি, তুই বরং ফরহাদের রুমে কফির কাপটা রেখে আয়, তারপর তোর কাঁথার কাজ কর, যেটাতে তোর লাভ হবে। আচ্ছা আন্টি। মলি কফি নিয়ে বের হয়ে দোতলায় যাচ্ছিল। জেনিফা বলল, কোথায় যাচ্ছিস মালিনী? ছোট সাহেবের কফি। ফরহাদ গোসল করছে এখন। আন্টি বলেছে রুমে রেখে আসতে। আচ্ছা যা। ফরহাদ গোসল করেছে শুনে মলি তাড়াতাড়ি শীতে উঠতে লাগলো। আর কারোর অনুমতি না নিয়ে রুমে এসে তাড়াতাড়ি কফির কাপটা টেবিলে রাখলো। বাথরুমের দরজার দিকে তাকিয়ে বলল, ছোট সাহেব, আপনার কফি রেখেছি টেবিলে। তাড়াহুড়ো করে আবার বের হতে যাওয়ার সময় খেলো ধাক্কা। সামনে তাকিয়ে দেখলো ফরহাদ তার সামনে দাঁড়িয়ে। সে তো বাথরুমে না, তাহলে মলি আসার আগে বেরিয়ে এসেছে সে। হাতে তোয়ালে, মাথার ভেজা চুল এলোমেলো, গায়ে নেই কোনো শার্ট বা টি শার্ট, পরনে আছে শুধু প্যান্ট। দেহ যে ঠান্ডা সেটা ধাক্কা খেয়ে অনুভব করতে পেরেছি মলি। সরি বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ফরহাদ ওপাশে চেপে তার পথ আটকালো। মলি বড় বড় চোখ করে এবার তাকালো ফরহাদের মুখের দিকে। ফরহাদ মাথা মুছতে মুছতে বলল, অন্ধ? না। তাহলে ধাক্কা লাগলো কি করে? ইচ্ছে করে না? না না না, মানে আমি বাথরুমের দরজার দিকে তাকিয়ে হাঁটছিলাম। হোয়াট? বাথরুমের দরজায় কি? নাকি এটা দেখার ইচ্ছা হচ্ছিল বাথরুমে কে কি করছে? এসব কি ধরনের কথাবার্তা বলছে ফরহাদ? ছি, ভাবতে কেমন লাগছে। মলি এর উত্তর কি দিবে ভেবে পাচ্ছে না। চুপচাপ চলে যেতে নিলে ফরহাদ আরো চেপে পড়ল। এখানে কেন এসেছো? টেবিলে আপনার কফি। কফি টেবিল খাবে? না আপনি। তাহলে টেবিলকে দিলে কেন? মলি ফরহাদের হাতে কাপ দেওয়ার জন্য পেছনে ফিরে এসে কফির কাপ নিল। আবার ঘুরতে গেলেই দেখলো তার খুব কাছে দাঁড়িয়ে আছে ফরহাদ, আর আস্তে আস্তে অনেকটা উপর হয়ে যাচ্ছে তার দিকে। এমনিতেই পুরুষ মানুষের সাথে তেমন কথা বলে না, তার উপর এত কাছে কেউ দাঁড়িয়ে আছে। এখন তো গলাতেই তার কোনো কথাই বের হচ্ছে না। সে ধপাস করে খাটে বসে পড়ল। কাপ নড়ে একটু কফিও পড়ে গেছে। ফরহাদ যেন তার আরও কাছে চলে আসছে। এভাবে এগুচ্ছে যেন ফরহাদ।
মলি চোখ খিচে বন্ধ করে মনে মনে আলোকে ডাকতে লাগলো। হঠাৎ দ্রুত অনুভব করতে পেরে চোখ খুলে তাকালো মলি। দেখলো ফরাদ তার দিকে তাকিয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। এই শার্ট নিয়েছে তাহলে খাট থেকে। এভাবে শার্ট নেওয়ার কোনো মানে হয়? সে শরীর দাঁড়ালে কি নিতে পারতো না? ফরাদ শার্ট পরতে পরতে বলল, আজ ড্রেস পরিষ্কার মনে হচ্ছে। কোনো প্রোগ্রামে দাওয়াত আছে নাকি আজ? নাকি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? জামা ছিঁড়ে গেছে, তাই নতুন জামা পরেছি। যা হয় সব ভালোর জন্যই হয়। এতদিন পর ড্রেস চেঞ্জ হলো, চলাফেরারও কোনো ঠিক নেই। যার তার সাথে ধাক্কা খায়, কে জানে। হয়তো খান আবার দেখবো ছেঁড়া জামাই সেলাই করে পরে এসেছে। এখন নিজের উপরই রাগ হচ্ছে। জামা ছেঁড়ার কথা তাকে কেন বলতে গেল? মলিন মুখ করে কাপ নিয়ে উঠে দাঁড়াতে ফরাদ হাত থেকে কাপ নিয়ে বলল, অর্ধেক কফি ফ্লোরকেই খাইয়ে ছাড়লো। এসব অকর্মের ঢেকে দিয়ে কাজ করায় কেন মা? মলি মনে মনে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এলো রুম থেকে। বাইরে পা ফেলতেই যেন হাত ছেড়ে বাঁচল সে। ফরাদ তো তার জানি নিয়ে নিচ্ছিল মনে হচ্ছিল। তাছাড়া কেমন করে যেন বলছিল, দাও তার বয়ফ্রেন্ডের কথা। আশ্চর্য, মানুষ কি 2-3 দিনের জন্য জামা কিনে? সবাই কি নিজেদের মতো ধনী মনে করে তারা? তাদের মতো চলতে গেলে আর কপালে ভাত জুটবে না মলির। এসবের জবাব দিতে হবে পরকালে। তখন দেখা যাবে অহংকার কোথায় থাকে। মলি জেনিফার কাছে চলে এলো নকশি কাঁথা সেলাই করতে। জেনিফার নকশি কাঁথা নিয়ে 2-4টা কথা বলল মলির সাথে। তাছাড়া সেও নতুন জামা সম্পর্কে বলল। এসব পুরাতন জামাকাপড় পরে যাতে বাইরে না বের হয় সেসব সম্পর্কে কিছু বলল। একটু স্মার্টভাবে চলাচলের পরামর্শ দিল। সবই শুনছে মলি, কিন্তু জেনিফা আজ এত ভালো ব্যবহার করছে কেন তার সাথে, সেটাই বুঝে উঠতে পারছে না। সবই শুনেছে মলি, কিন্তু জেনিফা আজ এত ভালো ব্যবহার করছে কেন তার সাথে, সেটাই বুঝে উঠতে পারছে না। দুপুরের দিকে নিয়ামতুল্লাহ ও ফারদিনের সাথে 3-4 জন লোক এলো বাড়িতে। তারা সোফায় বসে কথা বলছে, সাথে ফারদিনও আছে। ফাইমা কিচেন থেকে খাবার দাবার বেড়ে দিচ্ছে আর জেন গুছিয়ে রাখছে ডাইনিং টেবিলে। জেনের কাজ তেমন এগোচ্ছ না বিধায় মলিকে সহযোগিতা করতে বলল। মলিক কিচেন থেকে খাবারের বাটি এনে টেবিলে রাখছে। পানির জগ গ্লাস ধুয়ে এনে সাজিয়ে রাখছে টেবিলে। হঠাৎ তার ঘাড়ে আঁচড় পড়ল। হুবহু সেদিনের মতো আঁচড়, আর ঠিক সেরকমই স্পর্শ। মলি চমকে উঠে পিছনে ঘুরে তাকালো আর দেখতে পেল এদিক থেকে সিঁড়ির দিকে যাচ্ছে ফরাদ। আশেপাশে তাকিয়ে আর কাউকে দেখতে পেল না। তাহলে কি ফরাদ ইচ্ছে করে দিয়ে গেছে? কেন করলো এটা? এরকম কাজ, একই স্পর্শ, আবারও একই জায়গায়। সেদিন বাজারেও কি তাহলে সে ছিল? বস্তির বাজারে সে কেন যাবে? ফরাদের আচরণ কিছুতেই বুঝতে পারছে না মলি। নানান প্রশ্ন মাথায় নিয়ে সে ফরাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফরাদ একবার পেছনে ফিরে করুণ দৃষ্টিতে তাকালো। মলি তার দিকেই তাকিয়ে অন্য মাথায় দিয়ে ঘাড় ঢেকে নিল। ফরাদ এবার দ্রুত পায়ে দোতলায় চলে গেল। মালিনী, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর কাজ শেষ, এবার যা তুই। জেনের কথায় ধ্যান ভাঙল মলি। ঠিকই তো, সে অযথা এখানে দাঁড়িয়ে আছে কেন? মলি তার নকশি কাঁথা হাতে নিল। বসার জন্য উপযুক্ত জায়গা পাচ্ছে না, আবার লোকজনের সামনে দিয়ে বাইরেও বের হতে পারছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অফিসের লোকগুলো যখন খেতে বসলো, তখন মলি ছাদে চলে গেল। ছাদ ময়লা হয়ে আছে। আশেপাশে তাকিয়ে সিঁড়ির পাশে একটা ঝাড়ু দেখতে পেল। কাঁথা রেলিংয়ে রেখে ঘোমটা খুলে ওড়না ভালোভাবে বেঁধে সম্পূর্ণ ছাদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেল মলি। এবার সুন্দর লাগছে পরিবেশটা। কাঁথার দিকে এগিয়ে যেতে দেখল ফরহাদ দাঁড়িয়ে। সে কখন এলো এখানে? আজ বোধহয় আর কাঁথা বানানো হবে না মলির। এখানে এসো জায়গা ফাঁকা পেল না সে। মলি তাড়াহুড়ো করে ওনার বাঁধন খুলে সুন্দরভাবে নিল। দ্রুত গতিতে কাঁথার কাছে এসে কাঁথা নেওয়ার জন্য হাত বাড়াতে ফরহাদ তার হাত ধরে টেনে উল্টো দিকে ঘুরিয়ে দাঁড় করালো এবং বলল, নড়াচড়া করলে এখন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। মলি দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু ফরহাদ পেছনে দাঁড়িয়ে থাকায় ভেতর যে উত্থাল পাত্থাল করছে। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না তার। ফরহাদ মলির ওনা সরিয়ে দিল মাথা থেকে। ঘাড়ে হাতের স্পর্শ লাগতেই মলি এক লাফে সরে গেল এবং ওনা দিয়ে দ্রুত মাথার ঘোমটা টেনে দিল। ফরহাদের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে সে, এমনভাবে হাঁপাচ্ছে যেন কেউ তাকে তাড়া করেছে এবং সে দৌড়ে এসেছে। ফরহাদ অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে মলির কাছে এগিয়ে এলো এবং হাতে একটা মলম দিয়ে বলল, আর কখনো যদি দেখেছি মাথায় কাপড় না দিয়ে কোনো পুরুষ মানুষের সামনে যেতে কিংবা রাস্তাঘাটে চলাচল করতে,
তাহলে সরাসরি গলা কেটে ফেলবো। মলির হাতে মলম দিয়ে ফরহাদ সাদের একপাশে চলে গেল। মলি হতবাক হয়ে তাকিয়ে আছে। সে আঁচড় দিয়ে আবার মলম লাগাতে এসেছে, এমনভাবে কথা বলছে যেন তারপর কত অধিকার রেখেছে সে। এমন আচরণ করছে কেন কিছুই বুঝতে পারছে না মলি। ফরহাদ আবার তার দিকে তাকাতে সে চোখ ফিরিয়ে নিজের ঘাড় স্পর্শ করল। আঁচড় পড়ে যে ফুলে গেছে এখন অনুভব করতে পেরেছে সেটা। নিজের হাতেই মলম লাগালো। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছি, ফরহাদ তার সাথে এমন আচরণ করছে কেন? সে যেভাবে চলাচল করুক তাতে তার কি আসে যায়? ওর সাথে তো কোনো রকমের সম্পর্ক নেই। তাহলে ইচ্ছে করছে ফরহাদকে জিজ্ঞেস করে সব বিষয় পরিষ্কারভাবে জানতে, কিন্তু সাহস হচ্ছে না মলি। না জানতেই হবে। সেদিন বাজারও নিশ্চয়ই ফরহাদ ছিল, তার মানে সে আরও আগে থেকেই মলিকে চেনে। এটা মলির ভাবনা। মনে কিছুটা সাহস জুগিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই জেনিফার আগমন সাদে। হেই ফরহাদ, তুমি এখানে কি করছো? মালিনীও দেখছি এখানে। মালিনীকে নিয়ে এলাম ছাদ ঝাড়ু দেওয়ার জন্য। ও আচ্ছা, মালিনী ঝাড়ু দেওয়া শেষ হয়েছে না? যা এবার। মলি মাথায় ঘোমটা টেনে কাঁথা নিয়ে সিঁড়ি দিয়ে নামছে আর মনে মনে বলছে, কি মিথ্যুক লোক, কত বানিয়ে কথা বলতে পারে। আমাকে কখন বললো ছাদ ঝাড়ু দেওয়ার জন্য? আমি তো নিজে থেকেই দিয়েছি। আজব মানুষ তো। বাকি সময়টা মলি কিচেনে কাটালো। কাঁথার সেলাই হলো না। মেহমানরা চলে গেলে সে বাগানে পানি দিল। আজ একটু আগে কাজ ছেড়ে ফিরে এলো ও বাড়ি থেকে। বাড়িতে পা রাখতে হৃদয় দৌড়ে এসে মলির দিকে দুহাত বাড়িয়ে দিল। কাঁথার ব্যাগটা নিচে রেখে মলি তাকে কোলে নিয়ে নিল। ফুপি, চকলেট দাও। আজ তো মনে ছিল না সোনামণি। এখন খেলো, একটু পর তোমাকে নিয়ে দোকানে যাব। আচ্ছা। যাও। মলি হৃদয়কে নামিয়ে কাঁথার ব্যাগটা তুলে নিচের রুমে চলে এলো। কাপড় চোপড় নিয়ে বাথরুমে চলে গেল গোসল করতে। আঁচড় পড়ার জায়গায় সাবান লাগতে জ্বালা শুরু করলো। 10 মিনিটের জায়গায় 40 মিনিট লাগিয়ে দিল গোসলে। সারাক্ষণ শুধু ফরহাদের কর্মকাণ্ড ও আচরণগুলো মাথায় ভনভন করে ঘুরছে। ফরহাদ কেন এমন করছে তার সাথে? কি চাই সে? তাকে চিনেই বা কি করি? এসব ভাবতে ভাবতে আজ বাবার সাথে দেখা করতে ভুলে গেছে মলি। হৃদয় তার রুমে এলে তার মনে হলো দোকানে যাওয়ার কথা। তার আগে বাবার সাথে দেখা করলো, অতঃপর হৃদয়কে সাথে নিয়ে দোকানে এলো। বের হওয়ার আগে মাথায় কাপড় দিতে ভুলিনি। পরের দিন ফাহিমার সাথে দেখা না করে সোজা বাগানে চলে এলো। ছোট ছোট ঘাস জন্মেছে, সেগুলো পরিষ্কার করতে লাগলো। হঠাৎ কলার খোসা পড়লো তার সামনে। মলি আশেপাশে তাকিয়ে ফরহাদকে দৌতালে দেখতে পেল। উপর থেকে কলার খোসা ঢিল মেরে ফেলেছে, তাও আবার টুকরো টুকরো করে। ফরহাদ উপর থেকেই বলল, পরিষ্কার হয়নি বাগান, পেছনে ময়লা আছে, ভালো করে পরিষ্কার করো। মলি পেছনে তাকিয়ে দেখলো এতক্ষণ ধরে যতটুকু পরিষ্কার করে এসেছে ততটুকুতে কলার খোসা টুকরো ফেলেছে। ইচ্ছে করে করেছে সেটা বুঝতে বাকি, কিন্তু এমনটা কেন করলো? বিরক্তি নিয়ে মলি আবার ফরহাদের তাকাতেই ফরহাদ আবার বলল, দুপুরে বাগানে পানি দেওয়া যাবে না, সকাল ও বিকেলেই দিতে হবে সব সময়, মনে থাকে যেন। এবার মলি বুঝতে পারলো কাল তাড়াতাড়ি পানি দিয়ে বাসে চলে গেছে, তাই ফরহাদের এই কীর্তি। ছোট সাহেবের বাচ্চা একদিন আগে গিয়েছি বলে প্রতিশোধ নিবি? ইচ্ছে তো করছে তোর বাগান মাটির সাথে মিশিয়ে দিতে। না না না, বাগানে তো কোনো দোষ নেই, শয়তান তো ওই লোকটা, গিরগিটি একটা। মলি রেখে মনে মনে ফুঁসছে আর খোসার টুকরোগুলো উঠিয়ে পরিষ্কার করছে। কাজ করে হাঁপিয়ে গেছে। একবারে কাজ দুবার করতে হলো তাকে। কাজ শেষ হতে ধপাস করে এসে দোলনায় বসে পড়ল। দোলনায় দুলছে আর মলির ক্লান্তি দূর হচ্ছে। আর তার কাঁথা আনেনি। ছোট সাহেবের হাবভাব মলির কাছে সুবিধার মনে হচ্ছে না। দরকার নেই কোনো অতিরিক্ত পরিশ্রমের। এখন থেকে আর এ বাড়িতে সময় কাটাবে না। সকালে ও বিকেলে এসে বাগান পরিচর্যা করে যাবে, এটাই যথেষ্ট। একটু জিরিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে বাড়িতে প্রবেশ করলো মলি। ফাহিমার সাথে দেখা করলো। ফাহিমা বলল, কিরে, বাগানে পানি দিয়ে তারপর এসেছিস আমার কাছে? জি আন্টি, কাজ বেশি ছিল, ভাবলাম কাজ সেরেই যাই। ক্লান্ত দেখাচ্ছে তোকে, বস এখানে। নাস্তা করেছিস? জি আন্টি। কাঁথা কোথায় তোর? আন্টি আজ আনিনি, বাসায় একটু কাজ আছে তাই চলে যাব। বিকেলে আবার আসবো পানি দিতে। থাক তাহলে, জরুরি কাজ থাকলে বিকেলে আর আসতে হবে না। না আন্টি, তেমন জরুরি না, মানে বিকেলের আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তুই তো এমনিতেই কোনো ছুটি নিস না, প্রয়োজন হলে ছুটি নিয়ে নিবি। আচ্ছা আন্টি, যাই আমি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মলি চলে গেল আর মনে মনে তওবা করতে লাগলো।
মিথ্যা বলার জন্য। তারপর আবার নিজেই বলতে লাগলো, মিথ্যে কোথায় বললাম? বলেছি কাজ আছে, কাজ তো আছেই। এখন তো বাসায় গিয়ে নকশি কাঁথা সেলাই করবই, এটা তো কাজই। শুধু এভাবে বলাটা একটা কৌশল ছিল। হুররে! দাঁত চেপে নিজের কাছে একটা তাচ্ছিলের হাসি প্রকাশ করলো। খুশি মনে বাড়িতে ফিরে এলো। কাঁধে সেলাই করতে বসে পড়ল। কিন্তু প্রতিদিনের মতো আজ আর কাজে মজা পাচ্ছে না। এতদিন ফাইমার সাথে গল্প করত আর কাঁথা সেলাই করত, আর যেন কাজ এগোচ্ছই না। হৃদয়ে সে মাঝে মাঝে দুষ্টামি করে যাচ্ছে। মাসে চুপচাপ একটু সেলাই করছে। ভাবি ঘরে কাজ করতে করতে দিন পার করছে। সময়কে যেন ধাক্কাতে পার করছি মলি। কিন্তু কিছুই করেনি। ছোট সাহেবের নজর ভালো দেখাচ্ছে না, তাই ছোট সাহেব যতদিন আছে ততদিন শুধু সকাল বিকাল যাবে ও বাড়িতে, আবার কাজ শেষ করে চলে আসবে। এই সিদ্ধান্তে মলি অটুট হলো। বিকেল হতে সে ও বাড়িতে গেল। ফাইমার সাথে দেখা হলো, বাগানে পানি দিল, ফুলগুলোর সাথে একটু আধটু কথা বলল। ফুলের সাথে খেলার সময় আজ জিহানও তার সঙ্গী ছিল। শিউলি ফুল পড়ে পিছিয়ে আছে মাটিতে, সেগুলো কুড়িয়ে নিয়ে একটা প্যাকেটে রাখলো। এটুকু সময়ের মধ্যে মলি ফরাদকেও দেখেনি এবং জেনিফাকেও দেখেনি। সার্পের ম্যাডাম ঘুরতে গেছে হয়তো। মলি কিছু ফুল জিয়ানের কাছেও দিল। জিয়ান সেগুলো নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় মলি আবার ডাকলো তাকে। জিয়ান দৌড়ে এসে বলল, জি আন্টি। জিহান, তোমার চাচু বাসায় নেই? চাচু তো দুপুরে চিটাগাং চলে গেছে। ও, তোমার জেনিফা আন্টি? আন্টিও দুপুরে নানু বাসায় চলে গেছে। আচ্ছা, যাও তুমি। দাদুকে বলে দিও আমি চলে গেছি। ওকে, বাই। না না, বাই না, বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জিয়ান বাড়িতে চলে গেল আর মলি খুশি মনে বেরিয়ে এলো। বাহ, অতি তাড়াতাড়ি আপদ দূর হয়ে গেছে। এখন শান্তিতে আন্টির সাথে সময় কাটাতে পারবো। এত খুশি লাগছে কেন? ধনীরা তো খুশি হলেই পার্টি করে। আজ তো আমিও খুশি, এখন তো আমারও ইচ্ছে করছে পার্টি করতে। পার্স হাতে রেখে দেখলো স্বল্প পরিমাণ টাকা আছে। পরে